এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। গাল বেয়ে গলায় নেমে এলো উষ্ণ আদরের এক স্পর্শ। শীতের রাতে কোমল মোলায়েম হাত যতটা আরামদায়ক লাগছিল ঠিক ততটাই যন্ত্রণাদায়ক হয়ে গেল। গলায় চেপে বসেছে মেহুয়েশের। ক্রমশ সেই যন্ত্রণা মৃত্যুর দিকে টেনে নিতে লাগলো তাকে। হাত পা ছোড়াছুড়ি করতে করতে একটা সময় নিস্তেজ হয়ে এলো, দেহ শীতল হলো, গলায় চেপে বসা হাত দুটো। দম ফুরিয়ে গেল মেহুয়েশের। জমদূত মুঠোয় পুড়ে নিয়ে গেল মেহুয়েশের জান। আধারে মিলিয়ে গেল অধেখা সেই মুখ যা জম হয়ে সামনে এসেছিল। মেবিস, এই মেবিস, চোখ খোলো। কি হয়েছে তোমার? ফুপু, ফুপু একটু আসো এদিকে। ফুপু এক নাগারে চিৎকার করে একবার ফুপু তো একবার মেহুয়েশকে ডাকতে লাগলো রিশাদ। রাত তখন কত হবে তার জানা নেই। মধ্যরাতে কি শেষ রাত, পাহাড়ের শীতের তীব্রতা আর ঘন অন্ধকার বোঝার উপায় নেই। দূর থেকে তখন ভেসে আসছিল হুতুমের মন ভাঙা আর্তনাদ মিশ্রিত ডাক। রিশাদের চিৎকারে ঘুম ভেঙে গেছে ছোট্ট নির্জনে। সেও ভয় পেয়েছে বোধহয়। ঠোঁট ফুলিয়ে কাঁদছে ছেলেটা। বিছানায় শুয়ে থাকা মেহুয়েশ কাঁপছে থরথরিয়ে। তার হুঁশ নেই কিছুতেই। রিশাদের চিৎকার কিংবা নির্জনের কান্না কোনোটাই তার কানে পৌঁছচ্ছে না। রিশাদের ফুপু লাঠিতে ভর করে কোনো মতে এসে পৌঁছলেন দরজায়। তার সাথে আন্তং রাতে এই বাড়িতেই থাকে। রিশাদের ফুপু একা থাকেন বলে রিশাদের ডাকে তারা দুজনেই ভয়ে এসেছেন। কিন্তু রিশাদ ঘুমন্ত মেহুয়েশের আচমকা থরথরিয়ে কাঁপা দেখে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল। দরজা খোলার কথাটুকু মাথায় আসেনি। ফুপুর ডাক আর দরজার করাঘাত শুনে দরজা খুলে দিল। ততক্ষণে গেটের দারোয়ানেরও ঘুম ভেঙে গেল। সেও এগিয়ে এলো বাড়ির ভিতরে। কি হয়েছে রিশাদ? ফুপু মেবিস হঠাৎ করেই কাঁপছে, গোঙাচ্ছে, আর কিছুক্ষণ আগে হাত পাও ছোড়াছুড়ি করছিল খুব। দেখো, তার চোখ মুখ এই শীতেও ঘেমে গেছে। আমার ভয় লাগছে। মেয়েটার কিছু হয়ে যাবে না তো? শেষের কথাটা বলতে গিয়ে রিশাদের গলার স্বর নরম হয়ে এলো। আচ্ছা, তুমি এত অস্থির হয়ে পড়িস কেন? নির্ঝর কাঁদছে, ওকে একটু কোলে নিয়ে হাঁট, আমি নীলিমাকে দেখছি। কথাটা বলেই ফুপু মেহুয়েশের সামনে গেলেন। তার পেছন পেছন আন্তুংও আগালো, কিন্তু সে সন্দেহী নজরে তাকিয়ে রইল মেহুয়েশের মুখের দিকে। নির্জনকে বুকে চেপে পাতলা একটা কম্বলকে দু পরতে ভাঁজ করে ঢেকে নিল। বাইরে প্রচন্ড শীত, যা এই বাচ্চার পক্ষে অসহনীয় হবে। নিজের ঘর ছেড়ে করিডোরে হাঁটতে লাগলো সে ছেলেকে জড়িয়ে। মাথায় ঘুরপাক খাচ্ছে আজকে দিনের ঘটনা। মেহুয়েশকে ট্রমা থেকে এমন করলো। আজ যখন সে জানতে পারলো ইভান বিয়ে করেছে তখনই বেহুশ হয়ে পড়েছিল। রিশাদ অপ্রয়োজনীয় কিছু কাজে বাড়ি ফিরেছিল এবং তখনই দেখেছে ফুপু মেহুয়েশের মাথায় পানি ঢালছে। আন্তং তেল মালিশ করছিল হাতে পায়ে। এরপর যখন তার হুঁশ এলো তখন থেকে গুমোট মেঘের মতো চাপা মুখে বসেছিল নির্জনকে নিয়ে। দুপুর এবং বিকেলে না খাইয়ে থাকলেও রাতে রিশাদের সাথে বসে খাবার খেয়েছে। নির্জনকে যত্ন করে খাইয়ে রাতে ক্রিম ময়শ্চারাইজার মাখিয়েছে, ডাইপার পরিয়েছে রাতের জন্য, এমনকি তাকে নিজের বুকে আগলে ধরেও ঘুম পাড়িয়েছে। এরপর যখন সেও ঘুমিয়ে পড়লো তখন রিশাদ বসে থেকে কিছু কাজকর্ম করলো ল্যাপটপে। দিনে এখানে নেটওয়ার্ক খুবই দুর্বল, তাই কিছু কাজ রাতেই করতে বসেছিল। সেই কাজে কখন যে রাত থেকে মধ্যরাতে গড়ালো সময়টা টের পায়নি। এখন বিছানায় এসে শোয়ার পরই চোখ গেল নিজের বিপরীতের পাশে ঘুমন্ত মেহুয়েশের দিকে। খোলা গাল এবং গলা বাতির আলোয় অন্যরকম এক আকর্ষণে আকৃষ্ট করছিল তাকে। তাই সে নিজের আকর্ষণকে সক্রিয় রেখে একটু ছুঁয়েছিল মেহুয়েশের গাল ধীরে ধীরে। তারপর কি হলো? মেহুয়েশের ওইরকম কেঁপে ওঠা ছটফটানো ভয় পাইয়ে দিল রিশাদকে। সে কোনো ক্ষতি করতে চায়নি। এখন মেয়েটা শুধু একটু স্পর্শ করেই সরে যেত। মেয়েটা কি ঘুমের মতো ভয় পেল তাকে। পাশের কোনো পাহাড় থেকে ভেসে আসছে বাঁশির করুণ সুর। এই সুরে কান্না ভাসছে, কারো গল্প ছড়িয়ে পড়ছে পাহাড়ের গায়ে। শীতগন্ধি শিশির ফোটায় ফোটায় এই সুরের মোহে জমে যাচ্ছে পত্রপল্লবে অভিমান করে। এই প্রথম রিশাদের বুকে রাগের পাহাড়ে ভয়ের মেঘ এসে জড়ো হলো। এ ভয় কিসের? বাবার ক্ষমতা মাথা থেকে সরে যাওয়ার, নাকি নির্দোষ কারো জীবনের শাস্তি হয়ে বর্তে যাওয়ার? ভোরের আলো ফুটতেই পাহাড়ের গায়ের অন্ধকার পাতার ফাঁকে একটু একটু করে লুকিয়ে পড়েছে। পুরো একটা নির্ঘুম রাতের পর মাত্রই চোখের পাতা এক হয়েছে রিশাদের। পাশে নির্জন জেগে গিয়ে হাত পা ছুঁড়ে খেলছে। এত শীত কেটে রোদের গায়ে লেগে আরামদায়ক অনুভূতি দেহের রন্ধে রন্ধে। ফুপুর ঘরের জানালা খোলা থাকলে দারুণ বাতাস আসে পাল্লা দিয়ে। রোদের আলো
পূর্ব দিকের এই জানালাটা সাইজে বড় হওয়ায় অধিক আলো বাতাস গ্রীষ্মের মধ্যে দুপুরে না চাইতেও ঝিমুনি দিয়ে ঘুমের আনাগোনা দেখা যায় যে কোনো ব্যক্তির। অথচ আজ এই মৃদু মন্দ শীতের ভোরেও বাতাসটা ঘুমের পক্ষে যথেষ্ট কোমলতা দেখাচ্ছে। রিশাদ ঘুমে ভেসে গেল এতটাই যে পাশে থাকা নির্জনের কোল কোল হাসিটাও শুনতে পাচ্ছে না। কাল রাতে ফুপু মেহুইশকে ছেড়ে আর নিজের ঘরে আসেননি, জোর করে রিশাদকে নিজের ঘরে পাঠিয়েছিলেন নির্জনকে নিয়ে ঘুমানোর জন্য। তার ঘুম আসেনি একটু। আন্তুং নিজেও থেকেছে রিশাদের ঘরের ফ্লোরে, তবে সে সারা রাত ঘুমায়নি ভয়। বারবার মনে হচ্ছিল মেহুইশকে পাহাড়ের জঙ্গলি ভূতে ধরেছে। সে বাংলা ভালো বলতে পারে। রিশাদের ফুপুকে ভোর হতেই বলেছে, আমার পুত বইয়ের ভূতে ধরেছে রসুয়ে। ফুপু ধমকিয়েছিলেন তাকে। সে জানে মেহুইশ কাল দিনে কোনো এক ফোন কলে বেহুশ হয়ে হয়তো সে ব্যাপারটাতেই সে রাতেও ভয় পেয়েছে। ঘুমের মধ্যে হয়তো ভয়ের কারণেই ওভাবে কেঁপেছে। এখন তো মেয়েটা একদম স্বাভাবিক। ঘুম ভাঙতেই যেচে পড়ে চা বানাতে গেল। 1 কাপ ফুপু আর 1 কাপ আন্তংকে দিয়ে নিজের জন্য নিল 1 কাপ। হাসি হাসি মুখে দুজনকে শুভ সকাল জানিয়ে পাশেই বসলো চা নিয়ে। ফুপু খেয়াল করলেন মেয়েটা আসার পর থেকে এতটা স্বাভাবিক মোটেই ছিল না। আজকের আচরণ সম্পূর্ণ ভিন্ন। তবে এই ভিন্ন আচরণটাই যেন তিনি আশা করেছিলেন। চা খেতে খেতে ফুপু জিজ্ঞেস করলেন, তোমার নামটা যেন কি? মেহউইশ। এ কেমন নাম? মুসলিমদের নাম? অবাক হয়ে প্রশ্ন করলেন ফুপু। মেহুইশ, জি, মা বলেছিল এটা নাকি পাকিস্তানিদের নাম, মানে সে দেশেরই বেশি ব্যবহৃত। মেহুইশের কথা শুনে রিশাদের ফুপু হায় হায় করে উঠলেন, বললেন, তোমার মা রাজাকার নাকি? মেহুইশের মুখের চা পিচিক করে সব পড়ে গেল সামনে থাকা আন্তুকের গায়ে। বিষম খেলো সে এবং কাশতে কাশতে গলা ব্যথা করলো। ফুপু নিজের চায়ের কাপটা কাঠের চেয়ারের সমান্তরাল হাতলে রেখে উঠে দাঁড়ালেন মেহুইশের সামনে। পিঠে মালিশ করে শান্ত করলেন। কয়েক মিনিট স্থির থেকে মেহুইশের জবাব দিল, আমার মা অতটা বয়স্ক নয় যে যুদ্ধের সময় রাজাকার হবেন। আমার নাম মেহউইশ, যার অর্থ সুন্দর। আমার নাম মা রেখেছিলেন কোনো এক উপন্যাসের এক বিদ্রোহী চরিত্র পড়ে। সেই চরিত্রটি পাকিস্তানি ছিল। মায়ের ভালো লেগেছিল নামটা, তাই রেখেছিল। আর নামের অর্থটা কিছুদিন আগে আমি ইন্টারনেটে সার্চ করে পেয়েছিলাম। রাজাকারদের সাথে আমাদের কোনো যোগ সাজস নেই। চায়ের পর্ব ভালো রকম ভাবে না শেষ হলেও নাস্তা বানানোর পর্বটা খুব জমলো 3 জন নারীর গল্পকথনে। নির্জন খেলতে খেলতে আরো 1 দফা ঘুমিয়ে গেল। ফুপু এবার মেহুইশকে বললেন নির্জনের কাপড় বদলে দুধ খাইয়ে আসতে। তখনই মনে পড়ল মেহুইশের আজ সে ঘরে একা ছিল কেন। ফুপু এক চিলতে প্রসন্নতার হাসি হেসে বললেন, রাতে তো আমার বাপটাকে ভয় পাইয়ে ঘর ছাড়া করেছিলে, তাই সে তার ফুপুর ঘরে ঘুমিয়েছে আর ফুপু বসে বৌমা সেবা করছে। মেহুইশের বিস্ময় হলো শুনে, তবে তা প্রকাশ করার আগেই কানে এলো নির্জনের কান্না। তড়িঘড়ি সে ছুটল ফুপুর ঘরের দিকে। ঘরের দরজায় দাঁড়াতেই চোখে পড়ল রিশাদ দাঁড়িয়ে আছে নির্জনকে কোলে নিয়ে। পরনে তার পাহাড়ি খাদি কাপড়ের লুঙ্গি আর উদম গা। নির্জনকে দিন। মেহুইশ কথাটা বলতেই রিশাদ বিনা বাক্যে নির্জনকে তার কোলে দিল। শিশিরে ভোরের বাতাস উদম গায়ে হঠাৎ হঠাৎ কাঁপুনি দিচ্ছে রিশাদের। মেহুইশ খেয়াল করেছে রিশাদের হাতের পশমগুলো শিউরে দাঁড়িয়ে আছে। নির্জনের দিকে হাত এগিয়ে আবারও বলল, আপনি কাপড় পরুন। কাপড় পরবো মানে? আমি কি কাপড় ছাড়া ঘুরছি? আমি সে কথা বলিনি। রোদ এখনো পুরোপুরি ওঠেনি, শীত শীত ভাবটা আছে, তাই শার্ট বা টি শার্ট কিছু একটা পরে নিন। কথাটা বলতে বলতে নির্জনকে দিয়ে দিল রিশাদ। বাচ্চাটা এত শান্ত কি করে হলো কে জানে। মেহুইশ অবাক হয়ে এতটুকু বাচ্চা কি করে থাকছে মা ছাড়া। একটু কাঁদে না, চুপচাপ ফিডার মুখে দিলে কেমন চুকচুক শব্দ করে খায়। হাসি পায় তার এই শব্দ শুনলে, মনে হয় কোনো বিড়াল ছানা দুধের বাটিতে চাটছে। বাচ্চাটার গায়ের রং এতটাই ফর্সা যা দেখে হিংসে হয় মেহুইশের। সে মোটামুটি ফর্সা, কিন্তু বাচ্চাটা একেবারে বাড়াবাড়ি রকমের ফর্সা। হয়তো মা বাবার কারণেই সে এত ফর্সা। প্লাসে প্লাসে মিলে ডবল প্লাস আর কি। মেহুইশ সেদিন সন্ধ্যায় দেখেছিল নীলিমাকে পরনে ছিল কালো লেগিংস আর হলুদ কুর্তি। গলা মুখ হাত যতটুকু চোখে পড়েছে সাদায় জলসে যাওয়ার রং মনে হয়েছিল। আর চোখে রিশাদের নগ্ন দেহ চোখ পড়াতেই
খেয়াল করলো রিশাদও অনেক ফর্সা, ব্যাস হয়ে গেল তার হিসাব গণিতের প্লাস প্লাস। রিশাদ অনেক মিনিট একই জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থেকে চলে গেল নিজের ঘরে। ফুপুকে ডেকে গরম পানি চাইলো গোসলের জন্য। রোদের তেজ সময়ের সাথে সাথে একটু একটু করে বাড়তে থাকলো। রিশাদ সকালে নাস্তা সেরে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। যাওয়ার আগে ফুপুকে কিছু বলে গেল। মেহুইশ তাদের শোবার ঘর থেকে লক্ষ্য করলো সেটা, কিন্তু ফুপুর মুখের রং বদলে গিয়েছিল কোনো কারণে। কি হতে পারে সেই কারণ মেহুইশ জানে না, আর রিশাদ অমন শার্ট প্যান্ট কোট পরে কোথায় গেল তাও জানে না। রিশাদের অফিস তো শুনেছিল ঢাকায়, তবে কি সে এখন এভাবে তৈরি হয়ে ঢাকায় গেল? তাকে নির্জনকে নিল না কেন? তার ভাবনার মাঝেই আন্তুং এলো ঘরের সামনে। জানতে চাইলো সে এখন গোসল করবে কিনা, তাহলে বাথরুমে গরম পানি রেখে আসবে। সকালের সময়টা যেন তেন করে কাটলেও দুপুর এবং বিকেলটা মেহুইশের দারুণ কাটলো। আন্তং আজ পাহাড়ে কিছু জংলি ফুল এনেছিল তার জন্য। ভূতে ধরা লোকের নাকি ওষুধ সেই সব ফুল সুতোয় বেঁধে মালা বানিয়ে তাকে সাজিয়েছিল খুব। মনে মনে অনেক খুশি হয়েছে মেহুইশ, কিন্তু মুখে বলেছে এই ফুল তার পছন্দ হয়নি। কেন বলেছে তা জানে না। বিকেলে ফুপুর সাথে বসে হালিম রান্নার ব্যবস্থা করেছে। নির্জন দুদিন ধরে তার কোলে এলেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে খুব। মেহুইশের এই জড়ানো ভালো লাগে, অন্যরকম আনন্দ হয় মনে মনে। সারা সন্ধ্যা সে নির্জনকে বিছানায় শুয়ে কত রকম কথা বলল, খেলা করলো। সন্ধ্যার পর মায়ের ফোন পেয়ে কিছু সময় কথা বলেছে, কিন্তু একটিবারও ইভানের কথা জানতে চায়নি। শীতের সন্ধ্যায় কুয়াশায় ঘেরা পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো মুশকিল, তবুও রিশাদ বিকেলের সুযোগ থাকার পরও সন্ধ্যায় ফিরেছে। কাল রাতে মেহুইশের ওই অবস্থা দেখার পর থেকে মাথা থেকে রাগের আস্তরণটা একেবারেই যেন উবে গেছে। এই রিশাদ গত 28 বছরের রিশাদের চেয়ে আলাদা। এক রাতেই ভয়ঙ্কর রকম পরিবর্তন তার মস্তিষ্কে এসে বসে গেছে। গাড়ি চালাতে চালাতেই মনে পড়ছে বারবার মায়ের কথা। কতটুকু খেয়াল আছে মায়ের মুখ মনে পড়তেই না বোধ হয়। বাড়িতে ছবি না থাকলে ফুপুরটার অল্প বয়সে জীবনটা বেরঙিন না হলেও অন্তত তার জীবনে কিছুটা সময় ফুপুকে পাশে পাওয়া যেত। কিন্তু এখন দুর্ভাগ্য, এক প্রেমের অবদানে ফুপু খালা দুজনের স্নেহ থেকে বঞ্চিত হয়েছে। এখন সেই প্রেমের খাতিরেই তার ছেলেটাও বঞ্চিত হচ্ছে। কি এমন আছে এই প্রেম ভালোবাসায় সে কেন কখনো বুঝতে পারেনি প্রেমের স্বাদ কেমন? ভাবনারা পাহাড়ি মেঘের মতোই মাথায় ঠুকে ঠুকে এদিক ওদিক ঘুরছে। ড্রাইভিং এ মনোযোগ রাখা দেয়। আমার মেয়েটাকে মুক্তি দাও, আমাদের লাগবে না তোমার টাকা পয়সা, আমরা খেতে খেতে জানি। রিশাদের কাছে এ কথার জবাব নেই আজ থেকে আর। কালকে পর্যন্ত সে মাইমুনার সাথে কথা কানে তোলেনি, কিন্তু আজ সকাল থেকে নিজ মনেই ভাবছে সব কথা। বাড়ি ফিরে প্রথমেই ভালো করে মুখ হাত ধুয়ে ঘরে গেল। কাপড় পাল্টাতে পাল্টাতেই খাটের দিকে তাকিয়ে দেখলো মেহুইশ ঘুমোচ্ছে, পাশেই নির্জন হাত পা নাড়িয়ে খেলছে, কত রকম শব্দ করছে মুখ দিয়ে। ভালো লাগছে দৃশ্যটা দেখতে, তাই নিজের মুঠোফোনটায় তৎক্ষণাৎ তুলে নিল কিছু ছবি। সন্ধ্যাক্ষণ পার হয়েছে অনেকক্ষণ। রিশাদ নির্জনকে নিয়ে ফুপুর ঘরে বসলো। ফুপু আজ নাড়ু বানিয়েছেন নারকেলের। মেহুইশ ও সাহায্য করেছিল কাজে। রিশাদকে নাড়ু দিয়ে ফুপু আরাম করে তার পাশেই বসলেন। তোমার বইয়ের নামটাও তুমি ঠিকঠাক উচ্চারণ করতে পারো না, তাই না? মাত্রই মুখে নাড়ুটা দিয়েছিল, ফুপুর কথায় মুখের খাবার গলায় নেমে আটকে গেল। ফুপু পানি এনে এগিয়ে দিলেন তার দিকে। ঢকঢক করে গ্লাসের সবটা পানি শেষ করে বলল, আসলে তার নামটাই কেমন যেন, উচ্চারণ ঠিকঠাক মুখে আসে না। আমারও একই অবস্থা। মেয়েটাকে ডাকতে গেলে বৌমা বলতে হয়। আমি কি এত বুড়িয়ে গেছি নাকি? এত বড় মেয়েকে বৌমা ডাকবো, আজব লাগে। আমি ভাবছি তাকে নীলিমা বলেই ডাকবো। কি সুন্দর নাম। কি চেঁচাচ্ছ কেন রিশাদ? তুমি ওকে নীলিমা ডাকবে কেন? ও তো মেউইশ। বলি মনে পড়লো ফুপু কখনো নীলিমার ছবি দেখেননি। এই বাড়িতে এসেছেন রিশাদের বিয়েরও বহু বছর আগে, আর সবার থেকে লুকিয়ে থাকার জন্যই তিনি রিশাদের একমাত্র ফুপু হয়েও বিয়েতে উপস্থিত ছিলেন না। নীলিমা পালিয়ে গেছে ফুপু, ও আমার দ্বিতীয় স্ত্রী মেবিশ। রিশাদের বলা কথাটা কানে বাজলো খুব তার ফুপুর। এসব কবে হলো সে জানেই না। ফোনে শুধু বিয়ের খবর শুনেছিল, এরপর বাচ্চা। তারপর মাস চারেক হলো যোগাযোগ বলতে শুধু টাকা পাঠানোর কাজটাই করতো রিশাদ। কথাও বলেনি ঠিকঠাক এই কমাসে। তবে কি এই কদিনেই এত কিছু হয়ে গেল? বাবা, তুমি দ্বিতীয় বিয়ে কবে করলে? নাকি নীলিমাকে রেখে এই মেয়েকে নিয়ে পালিয়ে এসেছো?
তাই আমাকে সেই দিন বললে ভাইকে যেন না জানাই, তার মানে সত্যি? মুখের রং পাল্টে গেল রিশাদের ফুপুর। তা দেখে রিশাদ আবারও বলল, তেমন কিছুই না ফুপু। নীলিমা চলে গেছে তার পুরনো প্রেমিকের সাথে, আর নির্জনকেও এখন নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আর মেয়ে উইশকে আমি জোর করে বিয়ে করেছি। নির্জনের রিশাদের কথা শেষ হবার আগেই তার ফুপু সপাটে এক চড় মারলেন তার গালে। আচমকা থাপ্পড়ে হতবম্ব রিশাদ গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল নিঃশব্দে। ততক্ষণে ফুপু তার সামনে থেকে সরে গেছেন। হাতে নাড়ু হাতে রইল তার, এক পা দুপা করে ঘর ছেড়ে বেরিয়ে গেল রিশাদও। বাইরে কুয়াশা বাগানের মাটি শিশিরে ভিজে সুদা এক গন্ধ তৈরি করেছে। এই গন্ধ অন্যরকম, অনেকটা ভ্যাপসা গরমে হালকা বৃষ্টিতে মাটির ভেতরের ফাঁপা গন্ধ। মন্দ লাগছে না রিশাদের, তবে শীতটা গায়ে শুয়ের মতো বিঁধছে। কিন্তু এখন আর ঘরে যেতে ইচ্ছে করছে না গরম কাপড়ের জন্য। ফুপু নিশ্চয়ই এখন তার ঘরেই গিয়েছে। সে অন্যায় করেছে মেবিশকে জোর করে বিয়ে করে, কিন্তু তার উপায় ছিল না সেদিন ছেলেটার সেদিনের অসুস্থতা, কান্না এবং মেবিশের কোলে যেতেই তার চুপ হয়ে যাওয়া। উগ্র চিত্তের রিশাদের সেদিন ছেলেটার ভালো শুধু মেবিশকেই ঘিরে মনে হয়েছিল। একটা বারও তখন নিজের করা কাজগুলোকে অন্যায় মনে হয়নি। বাবা হিসেবে সবই ঠিক মনে হয়েছিল, কিন্তু এখন একটু একটু করে নিজের ভুলগুলো উপলব্ধি করেছে সে। ভুলগুলো যেন এখন নিজে থেকেই তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সব। যা হয়েছে সব অন্যায়, যা করেছে সব ভুল। কিন্তু সে কি এখন মেহবিশকে মুক্তি দিলে সে ভুল শুধরানো সম্ভব? না, মেহবিশকে ছাড়তে পারবো না আমি। নিজের মন থেকে যেন এমন এক জেদ মাখা মন্তব্য শুনতে পেল রিশাদ। দিনরাত পরিবর্তন রিশাদের চরিত্রে, সেই সাথে মেহবিশেরও। একজন দিনভর বাড়িতে পা রাখে না, অন্যজন নির্জনকে নিয়ে ব্যস্ত থাকে। রিশাদ নিজের কাজে এতটাই মগ্ন হয়ে পড়েছে তার আর পেছনের ভাবনা মাথায় আসেনি। ডিভোর্স এখনো হয়নি তার নীলিমার সাথে, একথা বেমালুম ভুলে বসেছে সে। টাকা খরচ করে মেহবিশের সাথে রেজিস্ট্রি হয়ে গেলেও সেটা নিয়ে নীলিমা যে কোনো সময় কেস করতে পারে, আর ঠিক এই ব্যাপারটাকেই সে কাজেও লাগিয়েছে। নীলিমা তার বাবার সহযোগিতা না পেয়ে উকিল বন্ধুর সাহায্যে রিশাদকে মেসেজ পাঠিয়েছে নির্জনকে চেয়ে। রিশাদের নিজের বাবার সাথে সম্পর্ক ঠিক নেই, তাই নিরুপায় হয়ে নীলিমাকে সামনাসামনি কথা বলার জন্য বলেছে। কক্সবাজারে নিজের হোটেলেই সে দেখা করার কথা জানিয়েছে। উঁচু উঁচু পাহাড়ের ফাঁকে একটা দুটো ঘর, তার সাথে হাজারো প্রজাতির ছোট বড় গাছে ঘেরা জঙ্গল। পাহাড়ি ঢালু আঁকা বাঁকা পথ, সে পথে চলার মতো যানবাহন খুব কম। এলাকার পাহাড়ি লোকজন পায়ে হেঁটে চলাচল করে বেশি। এদিকটাতে আবার পর্যটকদের আনাগোনাও নেই তেমন, তাই হয়তো রিশাদ এই এলাকাটাই পছন্দ করেছিল নিজের একটা বাড়ির জন্য। এখন সেই পছন্দটাই তার কাজে এলো খুব। বাবার সাথে সংঘর্ষ বড্ড ভারী কাজ, তবুও সে এখন পর্যন্ত স্বস্তিতেই আছে। একটু চতুরতার কারণে আজ সেই সর্বশান্ত হতেও হয়নি। বাবা যখন পুরো দেশের ব্যবসাটাকেই তার কাঁধে দিল, তখনই সে একটু একটু করে নিজের শখের জায়গাগুলোকে পূরণ করার চেষ্টা করলো। কিছু চেষ্টা সফল হলো তো কিছু অপূর্ণের খাতায় রয়ে গেল। সে অপূর্ণ শখের একটা ছিল ইনশিরার সাথে গড় বাঁধার ইচ্ছে। বাবার সম্মানে লেগেছিল মধ্যবিত্ত পরিবারের মেয়েকে খানবাড়ির বউ করে আনতে। এখন নিশ্চয়ই সম্মান বেড়েছে খানবাড়ির বউ অন্য ছেলের সাথে পালিয়েছে বলে, আবার লেগেছে সম্মানে ছেলে এক নার্স বিয়ে করেছে বলে। ভাগ্যিস কক্সবাজারে হোটেলটা নিজের নামেই করা হয়েছিল, আর চট্টগ্রামের বাড়িটা। নয়তো আজ রিশাদকে হয়তো পথের ফকির হয়ে ছেলে বউ নিয়ে ঘুরতে হতো। সূর্যটা ঠিক মাথার উপর যখন টকবগে হয়ে মস্তিষ্ক গলিয়ে দেবার পায়তারা করছিল, ঠিক তখনই ফুপুর আসা একটা মেসেজ মাথার উপর শীতল এক টুকরো মেঘ ছড়িয়ে দিল। মেহবিশ নাকি তার খোঁজ করেছিল, দুপুর হয়েছে খেতে আসবে কখন তাই জিজ্ঞেস করছিল ফুপুকে। ভালো লাগলো জেনে কেউ তার খাবার খোঁজ নিচ্ছে। চারিদিকে যখন হাহাকার আর শূন্যতায় পাহাড়, তখন মেহবিশের এইটুকু খোঁজ তার কাছে সুখের বর্ষণ মনে হলো। যে মানুষটার জীবনে সে ঘোর শত্রু, সে মানুষটাই তার খবর রাখছে। হোটেলের কাজ ঘেরা অফিস রুমটা থেকে এক টুকরো নীলাকাশ দৃষ্টিগোচর হয়। সে আকাশটার দিকে তাকিয়ে একটা লাইন আওড়ায়, রিশাদ তুমি আকাশের বুকে বিশালতার উপমা। বহুদিন পর গলায় সুর টেনেছিল সে, কিন্তু হতবাগার সময় অসময়ে পরিণত হয় সর্বদা। নীলাকাশের বুকে কালো মেঘের মতো বেজে উঠে ফোনটা, স্ক্রিনে ভাসছে নীলিমা নামটা। বিরক্তিতে কপাল কুঁচকে চোখ দুটো বিড়াল ছানার মতো গোল গোল হয়ে আসে
আপাতত এই ফোন কল অ্যাভয়েড লিস্টেই থাক, যেমনটা আছে বাবার। হিপোক্রেসি করা লোকগুলো তাকেও শিখিয়েছে হিপোক্রেসি করা, ধোঁকা দেওয়া আর নিজ প্রয়োজনে অন্যকে ব্যবহার করা। ছোট ছোট আঙুল বড় আঙুল চেপে ধরেই বিশ্বজয়ের হাসি দেয়। আবার একটুখানি ওনার কোনা বহু কষ্টে মুখ অবধি নিতে পেরে সে কি আনন্দ। মেহুইশ এই প্রথম দেখেছে এই আনন্দ এতটা কাছ থেকে। ভালোবাসার অংশ বুঝি এমন হয় ভুবন ভোলানো হাসি কচি এই দুই ঠোঁটের মাঝে। দুপুরে খাবার বেড়ে ফুপু সে কখন থেকে ডেকে চলেছে মেহুইশকে, তার কানে যেন ফুপুর স্বর একটু পৌঁছায়নি। সে তো ছোট্ট নির্জনের সাথে খেলায় ব্যস্ত। একটু আগেই সে ঘড়ির দিকে তাকিয়ে জিজ্ঞেস করেছিল, ফুফু নির্জনের বাবা কি আজকেও খেতে আসেনি? ফুপু মেহুইশের দিকে কিছু সময় তন্ময় হয়ে তাকিয়েছিল। মেয়েটাকে প্রথম দিন দেখেই তার ভালো লেগেছিল। চোখ নাক মুখ ভালোই, মেয়েটার আবার গায়ের রংটাও দারুণ। যদিও রিশাদের পাশে মেয়েটাকে খুব ছোট লাগে, আবার দেখতেও তত মানানসই নয়। দেখতে সুন্দর সব সময় কি মানানসই হয় নিজেই ভাবে সে। তাকে তো বেশ মানাতো ওই লোকটার পাশে, তাতে কি সবটা সুন্দর হলো? না হোক, নিজের জীবন নিয়ে এখন আর আক্ষেপ নেই। তবে রিশাদটাকে সে বড্ড ভালোবাসে। ভাবের মৃত্যুর পর সে আর জেবুন নেসাই তো ছেলেটাকে আগলে নিতে চেয়েছিল, কিন্তু হলো কই? ছেলেটা বড় হলো আয়ার কাছে। ফুপু আর খালা দুজনেই দুদিকের বাসিন্দা হয়ে পর হয়ে গেল তার কাছ থেকে। এই মেয়েটা থাক তার দীর্ঘ জীবনের একমাত্র সঙ্গী হয়ে। স্মিত হাসে ফুপু মেহুইশকে আবারও ডাকলেন। এবার মেহুইশের ঘরে ঢুকে ফুপুর ডাকে নির্জনের সাথে খেলা থামিয়ে খাওয়ার উদ্দেশ্যে উঠে পড়ল মেহুইশ আর নির্জনকে নিয়ে ফুপু আন্তুমের কাছে দিলেন। বাইরে রোদ অনেক, তাই বারংবার করে দিলেন করিডরের বাইরে যেন না যায়। খাবার টেবিল নিঃশব্দে খেতে লাগলো মেহুইশ। তা দেখে ফুপু বললেন, আমরা কি একটু কথা বলতে পারি? জি। সায় দিল মেহুইশ। তোমাদের বিয়ে কবে হয়েছে? মেহুইশ মুখের খাবার গেলে কয়েক সেকেন্ড চুপ থেকে জবাব দিল, আজ 7ম দিন চলছে। বিয়েটাতে তোমার কোনো মত ছিল না, তাই না? হুম। ছোট্ট করে জবাব দিল মেহুইশ। সেই সাথে তার বদনখানি মলিন হয়ে গেল। রিশাদ ভালো করেনি এটা। মেহুইশ শুনল কথাটা, কিন্তু কিছু বলল না। তার দৃষ্টি খাবারের প্লেটে আঙুল নড়ছে ভাতে। তুমি চাইলে আমি তোমাকে তোমার বাড়ি পাঠিয়ে দিতে পারি। মেহুইশ চোখ মেলে তাকালো ফুপুর দিকে। অবাক সেই চাহনি দেখে ফুপি হাসলেন, ঠোঁট টেনে শব্দহীন হাসির ফোয়ারা, যার রহস্যময় মনে হচ্ছে মেহুইশের। সে বুঝতে পারল না ফুপু এমন কথা কেন বলছেন। মিথ্যে বলছি না, সত্যি আমি তোমাকে চলে যেতে সাহায্য করব। ছেলেটা তোমাকে জোর করে বিয়ে করেছে, তা নিজেই বলেছে আমায়। তার সেই বলাটার পাপবোধ ছিল, অনুতপ্ত, কিন্তু সে তার পাপ মোচন করার ইচ্ছা দেখায়নি। আমি তার মা না হলেও মায়ের মতো। সুযোগ থাকতে কেন তাকে পাপী হয়ে থাকতে দেব? রিশাদদের 2 বিয়ে হয়ে গেছে এই বয়সেই, তবুও চাইলে আরও এক বিয়ে করাতে পারবো। এমন মেয়ে পাবো যে সে সব জেনে শুনে নিজের ইচ্ছায় তাকে বিয়ে করবে। তবে এমন সুযোগ থাকতে কেন তোমায় অযথা বন্দি জীবনে বেঁধে রাখবো? রিশাদের ফুপু যা বলেছে মেহুইশ জানে এসবই সম্ভব। রিশাদ টাকার কুমির, তাই জাগতিক সুখ কেনা তার জন্য কষ্টকর হবে না। কিন্তু রিশাদের সকল জুলুমের পরও একটা ব্যাপার মেহুইশের জীবনে ভালো হয়েছে, রিশাদ তার মা ভাইয়ের দায়িত্ব পালন করছে খুব ভালো করে। রিশাদের কাছ থেকে পালিয়ে গেলে হয়তো মেহুইশ বন্দি জীবন থেকে রেহাই পাবে, কিন্তু ইভান কে কি ফিরে পাবে? হাসপাতালের চাকরিটা কি আর পাওয়া যাবে? মা আর ভাইয়ের জীবনের পার্মানেন্ট একটা ব্যবস্থা কি করতে পারবে? এতদিন যা সহজ ছিল, আজ মুক্তির কথা শুনে কেন তা কঠিন লাগছে। জীবন মানেই তো সংগ্রাম। বাবার মৃত্যুর পর থেকে সে এই কথাটাকেই মেনেছিল, তবে আজ কেন সেই সংগ্রাম করতে ভয় লাগছে? জীবন অন্য কারো হয়ে গেছে বলে নয়তো? তাহলে কি তার সকল শক্তির মূল ইভান ছিল? খাওয়া আর গলা দিয়ে নামবে বলে মনে হয় না। এই পাহাড়ি বাড়ির খোলা বারান্দায় ডাইনিংয়ে বসে তৃপ্তি সহকারে খাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও আজ তিক্ত স্বাদ লাগছে খাবারে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো মেহুইশ। তা দেখে ফুপু বললেন, সে কি, খাবার ছেড়ে উঠছো কেন মেয়ে? আমি সুযোগ করে উঠতে পারছিলাম না বলেই এই সময় কথাগুলো বললাম। প্লিজ কষ্ট নিও না মনে। রিশাদের কাছ থেকে কষ্ট পেলে তুমি এ জীবনে আটকে থাকো, এতে হয়তো তোমার
ভাঙা মনের অভিশাপ পড়বে আমার ছেলেটার উপর। ফুপুর বলা প্রতিটি কথা মেহুইশ ভীষণ আকুতির স্বর শুনতে পেল। কত বড় সৌভাগ্যবান রিশাদ ভেবে অবাক হয় মেহুইশ। ওই ছেলেটার মা নেই, বউ পালিয়ে গেছে, তাতে সে যতটা দুঃখী ঠিক ততটাই সুখী এমন মায়ের মতো ফুপু পেয়ে। ওই জেবু আন্টির মতো সৎ মা পেয়ে সে সৌভাগ্যবান। আবার রাইমার মতো বোনও আছে, আর আছে কারি কারি টাকা। মেহুইশের জীবনে তো মা আর ভাই আর ইভান ছাড়া কিছুই ছিল না। এখন আবার ইভানও নেই। মা ভাই থাকলেও তাদের প্রয়োজন মেটানোর ক্ষমতা তার নেই। সব ভাবনা যেন টাকা দিয়ে আটকে যায়। পাহাড়ে শীতের এই সময়ে রাত নামে কুয়াশার পাখায় ভর করে গোধূলি বেলা থেকেই। দিনটা যেমন গরমে কাটে, রাতটা ঠিক তেমন শীতে। সন্ধ্যের আগে মেহুইশ নির্জনকে গরম কাপড় পরিয়ে ঘরের ভেতর নিয়ে বসে আছে। ফুপু আর দুপুরের পর মেহুইশের সাথে কোনো কথা বলেননি। আন্তকে নিয়ে এক মগ কফি আর দুটো চিকেন রোল বানিয়ে ঘরে পাঠালেন। কফির মগ হাতে তুলে নিতে নিতে মেহুইশ জিজ্ঞেস করলো, ফুপু কোথায়? ও তোমার জামাই জন্যই এই পিঠা বানাইছে। রোলের দিকে দেখিয়ে বলল, আচ্ছা, ফুপুর কাজ শেষ হয়ে গেলে বলবেন এ ঘরে যেন আসে। আন্তম চলে যাওয়ার পর একটু পরই ফুপু এলেন ঘরে। হাতে তারও একটা কফি মগ। শাড়ির আঁচল কোমরে গোজা, বিছানায় থাকা নির্জনের গাল টেনে বললেন, কি ভাইয়া, তুমিও খাবে কফি? নাকি বাবার মতো বলবে আমি স্যুপ খাবো দিদুন? খিলখিলিয়ে হাসতে লাগলেন ফুপু। নিঃসঙ্গ জীবনে তার হাসির মুহূর্তগুলো খুবই সীমিত। মেহুইশ এ বাড়িতে আসার পর এই প্রথম এই মহিলাটিকে হাসতে দেখল। অনেক কৌতূহল জন্মেছে মনের মধ্যে মহিলাটিকে জানার, কিন্তু কোনো সুযোগ পাচ্ছে না। নিজের জীবনের অসন্তোষের সময়গুলো তো কাটিয়ে উঠতে পারছে না, কি করে অন্য আরেকজনের জীবন নিয়ে কৌতূহল দূর করবে। ফুপু পাশে বসে বেশ খানিকটা সময় নির্জনের সাথে কথা বললেন, খেললেন, আবার ফাঁকে ফাঁকে রিশাদের ছোটবেলার স্মৃতি আওড়ালেন। কিন্তু একটিবারও বললেন না রিশাদের কাছাকাছি কেন থাকা হলো না। একটা সময় হঠাৎ নিজের পড়াশোনার কথা তুলতেই কথা বলা থামিয়ে দিলেন। তারপরে কাজ মনে পড়েছে বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। কাছাকাছি থাকলেও হয়তো এমন করেই আশেপাশের মানুষকে জানার আগ্রহ আগে থেকে জাগে, যেমনটা দুদিন ধরে রিশাদকেও জানার আগ্রহ হচ্ছে খুব। লোকটা কি কোনোভাবে মানসিক রোগী? রিশাদ বাড়ি ফিরল রাত করে। 9টা কি 10টা জানা নেই। মেহুইশ তখন রাতের খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছে। শীতের প্রকোপ একটু বেশি মনে হওয়ায় কম্বলের নিচে ঢুকে পড়েছে জলদি। নির্জন আজ খুব কেঁদেছে সন্ধ্যার পর, তাই ফুপু তেল মালিশ করে ভালো করে কম্বলে মুড়িয়ে দিয়েছে। তারপরে বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে। মেহুইশের খাওয়া শেষ বলে সেও ঘুমিয়েছে। ফুপু জেগে আছে রিশাদের জন্য, খাবার গরম করবে, তাকে খাওয়াবে, এই ভেবে ফুপু বসে রইল। রিশাদও বাড়ি ফিরে প্রথমে ঘরে ঢুকে ঘুমন্ত নির্জনের কপালে চুমু খেয়ে এক পলক মেহুইশকে দেখল। মুখটুকু ছাড়া সারা গায়ে কম্বল, এমনকি মাথাটাও আরেকটা কম্বল দিয়ে ঢেকে রেখেছে। এক সপ্তাহের সম্পর্কে আজ প্রথমবার মায়া হলো মেয়েটার জন্য। কত বড় পাপ করে বসে আছে সে। অজানা একটা মেয়েকে জোর করে বিয়ে করেছে, মেরেছে এবং জোর করে দৈহিক সম্পর্কও করেছে। দিন শেষে সকল ক্লান্তি ক্লেশ একদম অসুস্থতায় পরিণত হয়ে যাচ্ছে। এই পাপবোধ এখন দূর করারও উপায় পাচ্ছে না সে। কাপড় পাল্টে চুপচাপ ফুপুর ঘরে গেল। ফুপু তাকে দেখতেই খাবার গরম করলেন, কিন্তু কোনো কথা বললেন না। রাতে ঘুমোতে গিয়ে বুঝতে পারলো চোখে ঘুম আসছে না, তবুও চোখ বুঝে রইল বিছানায়। তার বাঁ পাশে নির্জন আর মেহুইশ আরেক কম্বলে। মাঝরাতে কম্বলে নাড়াচাড়া টের পেয়ে হাত বোঝা চোখে মেহুইশ আর নির্জনকে দেখলো। মেহুইশ কম্বল ছেড়ে বেরিয়েছে এবং হাতে তার ফোনটা। রিশাদ তাকিয়ে রইল সেদিকে। মেহুইশ কোনো দিকে খেয়াল না করে ঘরের বারান্দার দরজাটা অতি সাবধানে খুলে বারান্দায় গেল। এত শীতেও তার গায়ে গরম কিছু না চাপিয়ে সে বারান্দায় গেল কেন? ফোন হাতে বারান্দায় কি করবে? রিশাদের মনে অনেক রকম প্রশ্ন জাগলেও সে উঠল না বিছানা থেকে। যাক, মেয়েটা করুক যা খুশি। মিনিট 5 পর কানে এলো ফুপিয়ে ফুপিয়ে কান্না করার আওয়াজ। মেহুইশ কাঁদছে। শুনেও না শোনার ভান করে চোখ বুজে রইল রিশাদ। এই নিশীথের অন্ধকারে হয়তো প্রিয় মানুষটার জন্যই বাদল ধারা মেহুইশের চোখে। রিশাদ নিজেই যে বাদলের সৃষ্টিকারী, সে কি করে থামাতে যাবে এই বর্ষণ? কাঁদুক সে, রিশাদও তো কত কি হারিয়েছে, তাই বলে কি সে কেঁদে বুক ভাসায়? পূবের আকাশ রক্তিম বর্ণের রঞ্জিত সূর্যের দখল তখনও তেমন ছিল না। নির্জন কম্বলের তলায় গড়াগড়ি করে পায়ের নিচে চলে গেছে মেহুইশের। নির্জনের নাড়াচাড়া পায়ের কাছে টের পেয়ে ধরপড়িয়ে শোয়া থেকে উঠে বসে সে।
নিজের কম্বলখানা সরিয়ে দেখতে পায় নির্জন উল্টো হয়ে হাত পা ছুটছে, অথচ একটুও কাঁদছে না। আশ্চর্যজনক লাগলেও সত্যি নির্জন আওয়াজ করলো না। মায়া হলো মেহুইশে তার প্রতি। বাচ্চাটা কি এখনই বুঝে গেছে মেহুইশ তার সৎমা, আর তাই হয়তো দুষ্টুমি করবে না বলে ঠিক করেছে। কি জানে, সৎমা হয়তো মারবে দুষ্টুমি করলে। মেহুইশ হাসছে একা একাই এসব দেখে। হঠাৎ খেয়াল হলো নির্জনের বিপরীত কম্বল ভাঁজ করে রাখা। তার মানে রিশাদ তার কম্বলটাই নিজেই গুছিয়ে রেখে গেছে। কম্বলের পাশেই মেহুইশের ফোন, আর তার নিচে এক টুকরো সাদা কাগজ। ফোন উঠিয়ে কাগজটা হাতে নিতেই চোখে পড়ল গোটা গোটা অক্ষরে লেখা, বিকেলের মধ্যে একটা পার্সেল আসবে, নাম সাইন করে রেখে দিও এবং আনপ্যাক করে সাইজ চেক করে নিও। যেগুলো আনফিট হবে সেগুলো আলাদা করে রাখবে। সাইজ শব্দটা পড়ে মেহুইশের প্রথমে অন্য কথাটা মনে আসলো। সে বিরক্ত হলো বিশ্রী রকমে। মনে মনে গালিও দিল অসভ্য ইতর লোক। আর বেশি কিছু পেল না অর্ডার করতে। শালা খুপিস কোথাকার। সকালের ফুরফুরে মেজাজটা এক মুহূর্তে খারাপ হয়ে গেল। শেষ পর্যন্ত কিনা আন্ডারগার্মেন্টস প্রোডাক্ট আসবে তার জন্য পার্সেল হয়ে অম্বর ছোঁয়া ঢেউ আছড়ে পড়ছে সৈকতে। অষ্টাদশী কন্যার নগ্ন পা ভিজিয়ে নোনাজল ফিরে ফিরে যাচ্ছে দূরে। টুরিস্টদের আনাগোনায় পূর্ণ কক্সবাজারের প্রতিটি তীর। ঋষিদের সময় থমকে আছে বালুতে দৌড়ে বেড়ানো লাল কাঁকড়ার পায়ে। সময় আজও তাকে চিমটি কেটে সাবধান করছে নির্জনকে সামলে রাখতে। শত্রুরা তার প্রতিটি পদচারণা তীক্ষ্ণ নজরে লক্ষ্য রাখছে। ডিভোর্সটাকে লিগ্যাল করতে আরও নাকি মাসখানেক লাগবে, এমনটাই বলেছে উকিল। বাচ্চাটাকে নিয়ে লড়াই করাটা বড্ড মুশকিল। মেহুইশও তাকে নিজের করবে বলে মনে হয় না। কর্ণের সাদা শার্টের উপরে দুটো বোতাম খোলা। সামুদ্রিক বাতাসের তেজে শার্টের এন কখনো একপাশ থেকে খুলে গেছে খেয়াল নেই। রুক্ষ চুলগুলো এলোমেলো হয়ে চোখে মুখে লুটোপুটি খাচ্ছে। বাঁ হাতের কবজিতে গাঢ় নীল রঙের টাইটা পেঁচিয়ে রাখা দুশ্চিন্তাগুলো আচমকাই ঝড়ো বাতাসের মতো রিশাদকে এলোমেলো করে দিচ্ছে এই ভরপুর দুপুরে, ক্লান্ত শঙ্খচিলের মতো। কিছুটা কষ্ট তাকে ক্লান্ত করে পথহারা পথিকের মতো উদ্ভ্রান্ত করছে পিছুটান। মারাত্মক পিছুটানে আটকে পড়েছে সে। অকুল পাথারে কোন কিনারা চোখে পড়ছে না। এতটুকু জীবনে মেহুইশ তার আর পরিবারের অনাকাঙ্ক্ষিত দায়িত্ব নিজেই নিজের কাঁধে টেনে এনেছে। মেয়েটার ভবিষ্যৎ নষ্ট করেছে, এদিকে নিজের সন্তানের ভবিষ্যৎও এখন শঙ্কাজনক বৈকি। বাবা কেন এত স্ট্যাটাস ফলো করছেন যেখানে তার সন্তানের সুখ নেই? স্যার, রিশাদের হোটেলের ম্যানেজার আল ইমরান বিজে এসে রিশাদকে ডাকলো। রিশাদ অন্যমনস্ক থাকায় প্রথম ডাকটা শুনল না। ম্যানেজার আবার ডাকলেন, স্যার, মিসেস নীলিমা এসেছেন। হুম। আপনার কাছে ম্যাম এসেছেন। ম্যানেজার ইতস্তত করেই বললেন কথাটা কি তিনি জানেন নীলিমা পালিয়ে যাওয়ার ঘটনা, তাই হয়তো হেজিটেশন বোধ করছিলেন কিছুটা। আপনি যান, আমি আসছি। বলেই রিশাদ শার্টের এন পুরোটা খুলে ফেললো। হাত দিয়ে চুলগুলোকে ঠিক করার বৃথা চেষ্টা করলো। হাতের টাইটা খুলে গলায় পড়তে পড়তে হোটেলের দিকে রওনা দিল সে। হাতের ঘড়িটাতে সময় দেখলো 12টা বাজে। নীলিমার কি এই সময় আসার কথা ছিল? মনে করতে পারল না সে সঠিক সময়টা। শুধু মনে হলো এখন তাকে স্ট্রিক্ট থাকতে হবে যতটা সম্ভব। যে কোনো কিছুর বিনিময়ে নির্জন শুধু তার কাছে থাকবে। পকেট থেকে ফোনটা বের করে নিজের ঠিক করা উকিলকে কিছু কাগজ তৈরি করতে বলে হোটেলের দিকে অগ্রসর হলো। মধ্য দুপুরে তপ্ত বালুতে রিশাদের পায়ের তালু ঝলসে যাওয়ার জোগাড়, তবু অনুভব কিছুই হচ্ছে না। যত জোড়া সে সমুদ্রের পানিতে ভাসিয়ে এসেছে। আজ হুমায়ুন আহমেদ এর হিমুর মতো নগ্ন পায়ে একটু পথ চলিয়ে দেখুক না, কেমন লাগবে। অনুভূতির শূন্য মনটাতে বালুর উত্তপ্ততা পায়ের চামড়া ভেদ করতেই পারেনি। বুঝবে কি করে সে কেমন লাগে। পাহাড়ের গা বেয়ে সরু একটা পথ নেমে গেছে সমতল এক রাস্তায়। মেহুইশ একটু আগে নির্জনকে ফুপুর কোলে দিয়ে আন্তঙ্কে সঙ্গী করে পাহাড় থেকে নিচে যাচ্ছে। রঙিন প্রজাপতির মতো পাখনা মেলে ঘুরে বেড়ানোর দারুণ এক সুযোগ সে পেয়েছে আজ। একঘেয়ে জীবনের বাইরে এমন সবুজ এক ভুবন সে আগে কখনো দেখেনি। ফুপু নিজেই বলেছেন, মেয়ে, তুমি একটু বাইরে থেকে ঘুরে এসো। মেহুইশ অবাক হয়ে তাকাতেই তিনি আবার বললেন, ওই পাহাড় থেকে একটু নিচেই ছোট একটা বাজার আছে, চাকমাদের। ঘুরে আসতে পারো। আন্তঙ্কে সাথে নিয়ে যাও। গাড়ি রিশাদ নিয়ে গেছি। তুমি রাস্তার পাশে অপেক্ষা করলে গাড়ি পেয়ে যাবে যাওয়ার। আন্তং বলে উঠল, 2 মিনিটের রাস্তা, গাড়ির কি কাম?
কিছুক্ষণ দুমন দুদশা করে 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 শেষ পর্যন্ত বেরিয়ে পড়লো মেহুয়ের সঙ্গী হলো আন্তুম আর এক প্রতিবেশী মেয়ে। ঠিক হলো হেঁটেই যাবে তারা। সোজা ঢালু পথটা রেখে আন্তুম নিয়ে গেল পাহাড়ের গা বেয়ে উঁচু নিচু পথে, যে পথে গাছ আর ঘাস মিলে সবুজাভ লাভ লাগে পুরো পৃথিবীটাকেই। নামাটা কষ্ট না করেও অনেক কষ্টেই নামতে হলো তাদের। বাজার পর্যন্ত আসতেই ঘেমে নিয়ে একাকার মেহুইশ সে পাহাড়ের গায়ে একটা ভাঙা পাথরের উপর বসে পড়ল। আন্তুম বলল, আরেকটু সামনে বাজার, আমরা সেই পড়েছি। এদিকে দুপুর গড়িয়ে যাচ্ছে। মেহুইশের ভয়ে রিশাদের চিরকুটটা নিয়ে সত্যি কেউ শোভের পার্সেল আসবে বাড়িতে, রিসিভ করতে হবে, সেগুলো আবার কোনো রকম ভুল হলে লোকটা থাপ্পড় মারবে না তো। ভয়ে একটা হাত আপনা আপনি গালে চলে গেল তার। আন্তুম ডাকলো, জলদি করো, বাজারে যেতে দেরি হচ্ছে। ফেরার পথে গাড়ি না পেলে এই পথেই ফিরতে হবে। মেহুইশ উঠে দাঁড়ালো, আবার চলতে শুরু করলো পাহাড়ের চিকন রাস্তা ধরে। কয়েক মিনিট বাদেই চোখে পড়লো পথের কিনারা ঘেঁষে কয়েকটা বাঁশের তৈরি মাচা। তাতেই রয়েছে কিছু বাঁশ বেতের তৈরি জিনিস, এক পাশে তাতে বোনা পাহাড়ি খাদি কাপড়, কিছু অ্যালুমিনিয়ামের তৈরি জিনিসপত্র আর কিছু চুড়ি, আলতা, ফিতা, কাজল, বিভিন্ন প্রসাধনী। হতাশ হলো মেহুইশ এই সামান্য কিছু জিনিস দেখে। এর চেয়ে ভালো আর বেশি কিছু তো তার বাড়িতেই ছিল। আবার মনে পড়লো বাড়িতে আছে, এখানে তো নেই। এখানে এক মুঠো চুড়ি, একটা কাজলও নেই। আর করবেটাই বা কি সে এসব দিয়ে? যার জন্য সে সাজতে ভালোবাসতো সেই মানুষটাই তো তার আর নেই। সে নিজেও কি আছে তার আর? একগুচ্ছ রেশমি চুড়ি হাতে নিয়ে ঘুরিয়ে ফিরে দেখলো সে পছন্দ হলো তার হাতের মুঠোয় থাকা ছোট্ট একটা পার্স, যেটা রিশাদের ফুপু আসার সময় দিয়েছিল। সেটা খুললো। ফুপু পার্সের সাথে 500 টাকার একটা নোট দিয়েছেন কেনাকাটার জন্য। সেটা দিয়েই দুমুঠো চুড়ি কিনলো, একটা কাজল আর একটা ঝুনঝুনি, যা ছোট বাচ্চাদের খেলনা। চুড়ি কেনার পরেই পাশের মাচায় হলুদ আর গোলাপি মিশ্রিত রঙের ঝুনঝুনিটা চোখে পড়ে যায় মেহুইশের। মনে পড়ে যায় নির্জনের কোমল মুখটি। ওই শান্ত বাচ্চাটির জন্য মায়া হয় এখন তার। খুশি মনে ঝুনঝুনিটা কিনে আর কিছুই কিনবে না বলে আন্তুমকে ডাকলো ফেরার জন্য। আন্তুম বেতের তৈরি কিছু ঝুড়ি কিনলো, প্রতিবেশী মেয়েটাও কিনলো। রাস্তার কিনারায় দাঁড়িয়ে রইল তারা অনেকক্ষণ, কোনো গাড়ি না পেয়ে মেহুইশ বলল, চলো সোজা পথেই হেঁটে যাই, গাড়ি পেয়ে গেলে উঠে যাব। এভাবে দাঁড়িয়ে থাকলে এখানে সন্ধ্যা নামবে। সম্মতি জানিয়ে বাকি দুজনও হাঁটতে লাগলো। চলতে পথে থেমে থেমে এক দুটা গাড়ি সাই সাই করে চলে যাচ্ছে। মেহুইশ শহরে থাকা মেয়ে, পাবলিক ট্রান্সপোর্টে চড়া তার পুরনো অভ্যাস। গাড়ি থামানোটা কঠিন ব্যাপার নয়, কিন্তু এখানে হয়তো ঢালু পথে যখন তখন গাড়ি থামানোটা সম্ভব হয় না। কি জানি, মেহুইশ অত শত বোঝে না। সে বারবার হাত বাড়িয়ে গাড়ি দেখলেই থামানোর জন্য ইশারা করছে। চলতি পথে সামনে থাকে আসা হঠাৎ একটা মাইক্রোবাস আচমকা এলোমেলো ভাবে এসে মেহুইশদের ধাক্কা মেরে বসলো। কোনো কিছু বুঝে ওঠার আগে মেহুইশ আর প্রতিবেশী মেয়েটা পায়ে আঘাত পেল, কিন্তু তারা ভাগ্যের সুচার আচরণেই হয়তো অল্প আঘাতে বেঁচে গেল। মাইক্রোবাসটি পড়লো খাদে। ব্যথার চেয়ে ভয়টাই এত বেশি পেল মেহুইশ, যার ফলে সে জ্ঞান হারালো। যখন জ্ঞান ফিরল তখন সে চট্টগ্রাম শহরে একটা বেসরকারি ক্লিনিকের ছোট্ট কেবিনে শুয়েছিল। পাশেই সাদা শার্ট গায়ে রিশাদ বসে আছে। সকালে কি ড্রেস পরেছিল রিশাদ তা জানতোই না মেহুইশ। এখন এই শুভ্র রঙে দেখে মনে হচ্ছে ঐশ্বরিক কোনো সৌন্দর্য নিয়ে চিন্তিত মুখখানি বিমর্ষ করে বসে আছে সে। আর মেহুইশ তার বিমর্ষতার প্রধান কারণ। আদৌ কি তাই? সকালে রাগ, জেদ, কোথায় গেল এই দানবের? হাওয়ায় ভেসে একটু একটু করে এগিয়ে যাচ্ছে দেহটা, এমনই অনুভূতি রিশাদের বাজু চেপে তারই বুকের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে মেহুইশ। শার্টের খোলা বোতামটাতেই চোখ থেমে আছে। বোতামখানা লেগে থাকলে কি এমন সমস্যা হতো? এত ফর্সা বুকটা এভাবে উন্মুক্ত রেখে কোন নারীকে এত কাছ থেকে আকর্ষিত করাটা অন্যায়। মনে মনে প্রমাদ গুনছে মেহুইশ। যার কোলে চড়ে সে গন্তব্যে ফিরেছে তারই নগ্ন বুকে কুদৃষ্টি। ভাবতেই তো ভয় লাগা উচিত, যা ভয়ঙ্কর এই লোকের হাতের এক একটা থাপ্পড়, চোয়ালের দাঁত মারি সবই তো নাড়িয়ে দিয়েছিল এই লোকটা। ভাবতে ভাবতে কখন যে ঘরে পৌঁছে গেছে তারও খেয়াল নেই। রিশাদ তাকে বিছানায় আছোয়া করে বসিয়ে দিল। আন্তুম প্রতিবেশী মেয়েটিকে পৌঁছে দিতে মেয়েটির সাথে গেল। রাস্তায় যখন তারা দুর্ঘটনায় পড়ে তখন রাস্তা ফাঁকা ছিল। দ্বিতীয় গাড়িটা নিচ থেকে শুধু রিশাদেরই আসছিল। তা দেখে আন্তুম ও হাতে ইশারায় দাঁড় করালো গাড়ি থামাতে, যেমনটা মেহুইশ করেছিল কিছুক্ষণ আগে। রিশাদ দূর থেকে খেয়াল করেছে রাস্তায় দুজন বসে আছে। যতটুকু বোঝা গেল তারা ব্যথা পেয়েছে। সামনে এসে গাড়ি থামাতেই চোখে পড়লো খয়েরি আর সাদার মিশেলে সালোয়ার কামিজ পরা মেহুইশকে।
জ্ঞান নেই, পড়ে আছে নিথর দেহটা, পাশেই আছে পাহাড়ি অন্য মেয়েটি, সেও পায়ে ব্যথা পেয়েছে মেহুইশের চেয়েও বেশি, অথচ মেয়েটি চেতনা আছে। রিশাদ মেহুইশকে টেনে কোলে তুলে নিতেই আন্তকে ইশারা করলো মেয়েটিকে ধরে গাড়িতে বসাতে। আন্তকও তাই করলো, গাড়ির পেছনের সিটে মেয়েটিকে নিয়ে বসলো। রিশাদ গাড়ি ঘুরিয়ে চেনা হাসপাতালের দিকে এগোলো। সারা পথ সে কোনো রাগ করেনি। আন্তমও রিশাদের গম্ভীর মুখের দিকে তাকিয়ে কিছু বলার সাহস পায়নি। হাসপাতাল এনে ঘন্টা 2 পার করে তবেই জ্ঞান ফিরল মেহুইশের। অন্যদিকে প্রতিবেশী মেয়েটির ট্রিটমেন্ট শেষে তারা আরো আগেই বাড়ি চলে গেছে। মেহুইশের জ্ঞান ফেরার পরও রিশাদ কথা বলেনি। সে চুপচাপ মেহুইশকে কোলে তুলে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গাড়িতে বসালো। ড্রাইভ করলো, বাড়ি ফিরলো, আবারও কোলে তুলে ঘরে নিয়ে এলো। এত সময় মেহুইশ কত কি ভেবে বসলো। রিশাদ হাসপাতালের বিল না দিয়ে এলো কেন? কেউ তাকে আটকালো না কেন? আবার তাকে প্রশ্ন করলো না কেন? ধুর, মেহুইশ, তুই কি চাস এই দানব এখন তোকে পা ভাঙা দায়ে দুটো থাপ্পড় লাগাক? নিজেই নিজেকে বকতে লাগলো মেহুইশ এসব বলে। পায়ে কি হাড় ভেঙে গেছে? ফুপুর কথা শুনে দরজার দিকে তাকালো মেহুইশ। রিশাদ ফুপুর কোল থেকে নির্জনকে নিয়ে 2 হাতে বুকে জড়িয়ে ধরেছে। বুকের ভিতরে তোলপাড়, যা ভেতরটা দুমড়ে মুচড়ে মুখটাকে মলিন করে দিয়েছে। এখন আর রিশাদকে দানব কিংবা ভয়ঙ্কর বলে মনে হচ্ছে না তার। দিনভর রাগ আর ক্ষমতার মুখোশ পরে থাকা লোকটাকে এই মুহূর্তে খুব সাধারণ দুঃখী পিতা বলে মনে হচ্ছে। ফুপুর কথার জবাবে রিশাদ বলল, সামান্য ফ্র্যাকচার, ঠিক হয়ে যাবে 2-1 দিন রেস্টে থাকলেই। অ্যাক্সিডেন্ট আসলে অন্য মেয়েটির হয়েছে তা দেখেই ইনি জ্ঞান হারিয়ে বেকায়দায় পড়ে মস্কেছে। রিশাদের কথা শুনে কপাল কুঁচকে এলো মেহুইশের। লোকটা কি ব্যঙ্গ করে কথা বলল? আশ্চর্য। যত যাই হোক, চোখের সামনে এত বড় দুর্ঘটনা সে তো হাসপাতালে থেকেও কখনো দেখেনি। আবার মনে পড়লো হাসপাতালে রোগী আসে, অ্যাক্সিডেন্ট তো আর হাসপাতালে হয় না। ফুপু এসে পাশে বসলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন, কিছুক্ষণ আবার গরম পানির সেঁকও দিলেন। কিন্তু রিশাদ আর একবারও ঘরে আসেনি। রাতের খাবার ফুপু ঘরে নির্জনের দরকারি জিনিসপত্র এসে নিয়ে গেলেন। রাতে নাকি রিশাদ নির্জনকে নিয়ে ফুপুর ঘরেই ঘুমাবে, আর ফুপু মেহুইশের সাথে। আন্তুম আজ আর আসবে না, সে তার বাড়িতেই থাকবে। সকাল সকাল খান বাড়িতে আজকাল কেউ জাগে না। আগে রিশাদ উঠতো ভোরে, তারপর দৌড়াতো, ব্যায়াম করতো, এখন সেই নেই। জেবুন্নেসা নামাজ পড়েন আজকাল নিয়মিত, কিন্তু ফজর নামাজের পর আর ঘর থেকে বের হন না। একেবারে নাস্তার জন্যই 9টায় বের হন, ততক্ষণে রিহান স্কুলে আর রাইমার ক্লাস থাকলে কলেজ যায়। বাড়ির চেহারা আগে চেয়ে অনেকটাই বদলে গেছে। কাজের লোকগুলো নিজেদের খেয়াল খুশি মতো রান্না করে খায়। জেবুন্নেসা এখন আর কাউকে কড়া কথা শোনান না। আজ সকালে রাইমা রিশাদকে কল দিয়ে কথা বলেছিল। জেবুন্নেসা শুনতে পেয়ে দৌড়ে এলেন মেয়ের সামনে। রিশুর সাথে কথা বলছিস? খালার বলা কথা ফোনের ওপাশে রিশাদের কানে গেল। হঠাৎ একরাশ প্রশান্তি, মন জুড়ে আনন্দিত পাখির মতো পাখা মেলল। বহুদিন পর সে খালার মুখে এসে আদরের নাম শুনল, নাকি বহু বছর পর? আমাকে ফোন দে কাল, সাপের বাচ্চা। আমার সাথে লুকোচুরি শুরু করেছে 14 গোষ্ঠী মিলে, তাই না? প্রত্যেকটাকে দেখে নিব আমি। জেবুন্নেসা রাইমাকে বকতে বকতে তার হাত থেকে ফোনটা এক প্রকার কেড়ে নিলেন। রিশাদ, তুই কোথায় আছিস বাবা? নির্জন কেমন আছে? তোর ব্যাংক অ্যাকাউন্ট বা অন্য কোনো ওয়ে থাকলে বল, আমি এক্ষুনি টাকা পাঠাবো তোকে। আমি সব জানি। ওই কালসাপ আবার তোর সাথে কিছু করেছে। সত্যি করে বল বাবা, তুই ঠিক আছিস তো? জেবুন্নেসা একদম বলতে লাগলেন। রিশাদ চুপচাপ শুনে গেল সব। বহুদিন পর মনে হলো ইনি তার সৎ মা নয়, খুব কাছের কেউ। মায়ের বোন, খালা যে মা সমান, তা যেন খালার এই দুশ্চিন্তা করা দেখেই আজ মনে হচ্ছে। সকল চিন্তা এবার এক নিমিষেই যেন হালকা হয়ে গেল। আমার টাকা লাগবে না। রাইমা বলল, আপনি ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছেন। এই বয়সে ব্যাপারটা আপনাদের জন্য ভালো হলেও রাইমা আর রিহানের জন্য ক্ষতিকর। মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, সামাজিকভাবেও বাড়ির বাইরে অস্বস্তিতে পড়বে। কথা শেষ করে রিশাদ কল কেটে দিল। জেবুন্নেসা হতাশ হলেন। রিশাদ তাকে নির্জনের কথা কিছুই জানায়নি, মন খারাপ হয়ে গেল ভাবতেই। রাইমা পাশ থেকে বলল, তোমার পেটের সন্তান কি আমরা নাকি দাদা ভাই? কেউ না। বলে জেবুন্নেসা ধীর পায়ে নিজের ঘরে চলে গেলেন। রাইমা দাঁড়িয়ে থেকেই চেয়ে রইল মায়ের যাওয়ার পথে। অদ্ভুত লাগে মাকে খুব তার। মাটা তাদের 2 ভাই বোনকে সবসময় কালসাপের বাচ্চা বলে, বাবাকেও কালসাপ বলে, কিন্তু দাদাভাইকে তিনি কখনোই এমন বলেন না। অবশ্য সামনাসামনি কথা হলে বরাবরই বাঁকা কথা শোনাতেন। আর
ফুপুকেও মা নাগিনী বলে লুকিয়ে লুকিয়ে বকেন। এমন কেন তাদের মা সবসময় উল্টো আচরণ করেন? কই তার আশেপাশে আর কারো মা তো এমন করেন না। সে বোঝে বাবা মায়ের সম্পর্কের মাঝে কোনো ঝামেলা আছে, কিন্তু সেটা কি? আজকাল ডিভোর্সের জন্য উঠে পড়ে লেগেছে তারা, আর এই জন্য রাইমা দাদাভাইকে ফোন করেছিল, কিন্তু তার কথা শুনে দাদাভাই কি রিয়েক্ট করলো তা সে জানতেই পারল না। আজকে রিশাদ অফিসে যাওয়ার আগে মেহুইশ ঘুম থেকে উঠেছিল। রিশাদ বের হওয়ার আগে হাতে একটা বড়সড় বক্স রেখে গেছে। অন্যদিকে মুখ রেখেই বলেছে, পা নিয়ে হাঁটতে পারলে বিছানা ছেড়ে এগুলো সব ট্রাই করে দেখে নিও। আনফিটেডগুলো আলাদা করে রেখো, ফেরত পাঠানো হবে। মেহুইশ বক্সে কি আছে তা নিয়ে ভাবার আগে তার ভাবনা এলো রিশাদের কি কিছু হয়েছে। গতকাল থেকে তার আচরণে এত শীতলতা কেন? এটা কি ঝড়ের পূর্বাভাস নাকি সত্যি কোনো পরিবর্তন? ভাবনা শেষ হওয়ার আগেই তার ফোন বাজলো। মা কল দিয়েছে। রিসিভ করতেই কানে এলো মিহাদির উচ্ছ্বসিত কণ্ঠ। সে আজ নতুন স্কুলে যাবে আর তার ভর্তি কনফার্ম হয়েছে। সে ওখানকার খুব বড় এক স্কুলে ভর্তি হয়েছে। নতুন ব্যাগ, জুতা, ইউনিফর্মও নাকি রেডি। মিহাদ ফোন মায়ের হাতে দিতেই এবার কানে এলো মায়ের আনন্দিত কণ্ঠ। রিশাদ সব ব্যবস্থা করে দিয়েছে তাদের জন্য, কোনো কিছুরই কমতি নেই। মেহুইশের সকল রাগ রিশাদের প্রতি হওয়ায় ঘৃণা সব উধাও হয়ে গেল এক মুহূর্তের জন্য। এখন যা মনে রয়ে গেছে তা শুধু ইভানকে হারানোর যন্ত্রণা। এই যন্ত্রণার জন্য হলেও রিশাদকে কখনোই পুরোপুরি ক্ষমা করতে পারবে না। বক্সটার দিকে তাকিয়ে একটু ইচ্ছে হলো না খুলে দেখার। পায়ের ব্যথা একটু অনুভব না হওয়ায় ঘর ছেড়ে বাথরুমে গেল। ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলে দেখতে পেল ফুপু নির্জনকে রোদে নিয়ে বসে আছেন। মেহুইশকে দেখে হাসি মুখে জানতে চাইলেন পায়ের অবস্থা। তারপরই বললেন রিশাদ যে কাপড় অর্ডার করেছে তা যেন চেক করে। লজ্জায় লাল হয়ে গেল মেহুইশের মুখ। ছি, কি নির্লজ্জ লোকটা! ফুপুকেও বলেছে কিসব অর্ডার করেছে। বদলোক, অসভ্যের শেষ এই লোক। বিরক্তি আর লজ্জা নিয়ে খাওয়া শুরু করলো সে। একটা রুটি খেতেই মনে হলো আজকে রিশাদ তার দিকে তাকায়নি একবারও। কেন মনে হলো তা সে জানে না, শুধু মনে হলো লোকটা তাকে একরকম ইগনোর করে গেল। কুই কু অ কু ই উ কত রকম শব্দ করছে নির্জন, আর সেই সব শব্দ গভীর মনোযোগ শুনছে রিশাদের ফুপু। পাশে বসে তা লক্ষ্য করছে মেহুইশ। সে খাটে বসে বক্স ভর্তি কাপড়ের প্যাকেট খুলে তা চেক করছিল। কাল থেকে যে কাপড় নিয়ে তার এত লজ্জা পাওয়া, রিশাদকে এই তোর অসভ্য বলে মনে মনে সম্বোধন করা, সবটাই জলে গেল। রিশাদ তার জন্য অনেকগুলো ড্রেস অর্ডার করেছে, তার জন্য সাইজ এক একটা এক এক রকম, আর এগুলি বলেছিল সে যেন সাইজ চেক করে আর আনফিট হলে তা যেন আলাদা করে রাখে। নিজেই নিজের মনের পাপি ভাবনার উপর লজ্জিত বোধ করছে এখন। এখানে শীতের তীব্রতা বেশি বলেই হয়তো গরম কাপড়ও অর্ডার করেছে। সবাই প্রায় ফিট হয়েছে, কিন্তু রংচঙে দেখে মাথা ঘোরাচ্ছে তার। এত ঝকমকে পোশাক পরা তার পছন্দ ছিল না কখনোই। ফুপু এক নজর মেহুইশের মুখ দেখে হেসে বললেন, রিশাদের কালার সিলেকশন খুবই বাজে। এগুলো নিশ্চয়ই তোমাকে না দেখিয়ে অর্ডার করেছে। জবাবে মেহুইশ মাথা নাড়ল। সমুদ্রের নোনা জলে ঘা ভিজিয়ে আনন্দে মেতে আছে নীলিমা। পাশেই তার প্রিয় মানুষ মুরাদ। আজ তার আনন্দ সীমাহীন, ঠিক এই সমুদ্রের মতো। এই আনন্দের কুল কিনারা কিছুই নেই। মুরাদ তার হাতে হাত রেখে দূর থেকে ফুলে ফেপে আসা প্রতিটা ঢেউয়ে গা ভাসিয়ে দিচ্ছে বারংবার। আজ রাতটা তারপরে নির্জনকে নিয়ে কাল সকালেই ঢাকা ফিরবে সে। মুরাদ বলেছে কখনোই সে নির্জনের অনাদর করবে না। গতকাল রিশাদের সাথে দারুণ এক চুক্তি হয়েছে, প্রতি মাসে 15 দিন করে নির্জন নীলিমা আর তার কাছে থাকবে। রিশাদের মতো একগুঁয়ে জেদি লোকটাও বাধ্য হয়ে রাজি হয়েছে নীলিমার প্রস্তাবে। রিশাদ তার কথা না মানলে দ্বিতীয় বিয়ে নিয়ে পুলিশ কেস করবে, তা করার সুযোগও আছে, কারণ এখনো তাদের ডিভোর্স হয়নি। আবার নীলিমা মুরাদও বিয়ে করেনি বলেছে। নীলিমা কিছু তো বড় রকম চালাকি করার সুযোগ পেয়ে এসেছে এখানে নির্জনকে নিতে। বাঘের মুখে হাত ঢোকানোর সাহস সে এমনি এমনি করেনি। রিশাদও সুযোগের সদ্য ব্যবহার করা জানে, তাই অপেক্ষা করবে সে সঠিক সময়ের। আপাতত নীলিমার কথা মেনে কাল নির্জনকে দিবে সে, দেখা যাক কতদিন চলে তার এই রুলস। সন্ধ্যার পরই আজ রিশাদ বাড়ি ফিরে এসেছে। কারোর সাথে কোনো কথা না বলে চুপচাপ ছেলেকে বুকে নিয়ে বসে আছে। নীরবতায় তার ঘরটা বড্ড রহস্যময় আর বিষণ্ণ লাগছে। মেহুইশের মন খারাপ। মায়ের সাথে কথা বলার সময় সে ইভানের কণ্ঠস্বর শুনেছিল। কথা বলতে চাইলে ইভান তাকে শুনিয়ে শুনিয়ে বলেছে, অর্থের কাছে বিক্রি হওয়া মানুষের সাথে আমার কোনো সম্পর্ক নেই আন্টি, বলে দিয়েন। অর্থের কাছে বিক্রি হয়ে গেছে এমনটা বলতে পারলো ইভান? সে কি সবটা জানে না?
নাকি মা বলেনি কিছুই? বিষাদের পাহাড় বুক চিতিয়ে সামনে খাড়া যেন মেহুইশের। রিশাদ নির্জন কিংবা তাদের নিঃসঙ্গ নীরবতার দিকে তার খেয়াল নেই। রাতও কাটলো, সকলের নিশ্চুপ। সকাল হতেই রিশাদ নির্জনের ব্যাগটা গুছিয়ে নিল। বাইরে কুয়াশা টুপটাপ করে গড়িয়ে পড়ছে গাছের পাতায়। পাতা থেকে সবুজ ঘাসে ঝিরিঝিরি বাতাস, আর বাতাসে ভাসছে জংলি ফুলের মিষ্টি মিষ্টি ঘ্রাণ। মেহুইশের ঘুম ভাঙেনি। পাশ থেকে নির্জনকে উঠিয়ে রিশাদ ফ্রেশ করালো, জামা কাপড় বদলে তাকে পরিপাটি করে নিল। সকাল যখন 9টা পার করলো তখন রিশাদের ফুপি তড়িঘড়ি করে এসে দরজায় কড়া নাড়ল। যে ছেলের ঘরের দরজা ভোরে খুলে যায় সে ছেলে আজ এত সময়ও একবার বাইরে এলো না দেখেই ফুপুর মনে ভয় জেগেছে। ফুপুর ডাকে রিশাদ দরজা খোলার আগেই মেহুইশের ঘুম ভাঙল। সে চোখ মুখ কোচলানো ভঙ্গিতেই নির্জনের দিকে তাকালো। আরে বাহ, মিস্টার হ্যান্ডসাম, সকাল সকালে এত সাজ! মেয়ে পটাতে যাবে নাকি? মজা করছে মেহুইশ নির্জনের হাতে আঙ্গুল দিয়ে ধরে। রিশাদ, তুমি আজ সকালে ওঠোনি কেন? শরীর ঠিক আছে তোমার? ফুপুর কণ্ঠে চিন্তা বিদ্যমান। আমি ঠিক আছি ফুপু, নির্জনের কাপড় গোছাচ্ছিলাম তাই দরজা খুলিনি। ও বলে ঘরের ভেতর তাকাতেই আরো চমকালেন তিনি। লাগেজ গোছানো কেন? তোরা কি ঢাকায় ফিরবি? আমরা না, শুধু নির্জন যাবে। এবার ফুপুর সাথে মেহুইশও তাকালো রিশাদের দিকে। এইটুকুনি বাচ্চা ঢাকা যাবে কি করে? কৌতূহল জাগলেও প্রশ্ন করার সাহস হলো না মেহুইশের। কিন্তু ফুপু ঠিকই জানতে চাইলেন এই কথার মানে কি। রিশাদ এবার জানালো নীলিমা এসেছে নির্জনকে নিতে। মাসের 15 দিন নির্জন তার মায়ের কাছে সাথে থাকবে, 15 দিন বাবার সাথে। মেহুইশের এবার মনে পড়লো কাল রিশাদ রাতে নির্জনকে বুকে ধরে কেঁদেছিল, হয়তো তাই তার চোখ দুটো ফোলা ফোলা লাগছিল। সম্পর্কে ভরসা, বিশ্বাস, ভালোবাসা আর সম্মান কোনোটাই নেই তাদের মাঝে। তবু একটা সপ্তাহ একই ছাদের নিচে থেকে দেখা হয়েছে কাছ থেকে। না জানতে চাইলেও কিছু কিছু জানাশোনা হয়ে গেছে। রিশাদের মতো কঠোর পাষাণ লোকটারও চোখে পানি আসতে পারে তা কাল রাতে না বুঝলেও এখন উপলব্ধি করতে পারছে। হুমায়ুন আহমেদ স্যার ঠিকই বলেছিলেন, তার মেয়েকে পৃথিবীতে খারাপ পুরুষ আছে অনেক, কিন্তু খারাপ বাবা একটাও নেই। রিশাদ যেমন একজন পুরুষ তেমন একজন বাবাও। তার পরিচয়ে সবচেয়ে বড় পরিচয় সে নির্জনের বাবা। মেহুইশের এখন নিজেরও একটু মন কেমন করলো নির্জন চলে যাবে ভেবে, আবার আনন্দ হচ্ছে মনের কোনো এক কোণে। নির্জন তার মায়ের কাছে চলে গেলে নিশ্চয়ই মেহুইশের আর কোনো প্রয়োজন নেই রিশাদের জীবনে। সে ফিরে যাবে ইভানের কাছে। সময় চলেছে সময়ের মতো। সকাল 10টার আগে রিশাদ বেরিয়ে পড়লো নির্জনকে নিয়ে। মেহুইশকেও নেওয়া হলো তাদের সাথে। নীলিমাদের জন্য রিশাদের নিজের হোটেলেই অপেক্ষা করতে হলো। নীলিমা আর মুরাদ এলো 11টা নাগাদ। কোনো প্রকার বাক্যলাপ ছাড়াই নির্জনকে কোলে তুলে নিল নীলিমা। মেহুইশ রিশাদের কেবিনের বারান্দায় দাঁড়িয়ে সমুদ্রের দিকে অপলক তাকিয়েছিল। সে মনে মনে হিসেব করছিল কি হচ্ছে এখানে। এই দুধের বাচ্চাকে নিয়ে এত টানা হেঁচড়া কেন? কেমন মা বাবা তারা, কেন এই অত্যাচার? দুজন একসাথে থাকলে কি এমন হয়ে যেত? বিয়ে হয়ে গেছে, একটা সন্তান হয়েছে, এরপরও কেন মেয়েটা নিজের প্রাক্তনের কাছে ফিরে গেল? কথাটা ভাবতেই মনে হলো সমুদ্রের ঢেউয়ের সাথে এই কথাটাই ফিরে এসে তার উপর পড়লো। তারও বিয়ে হয়ে গেছে, পরিস্থিতি যেমনই হোক বিয়েটা তারও হয়েছে নীলিমার মতোই। আবার নীলিমার মতোই সে তার প্রাক্তনের কাছে ফিরতে চাইছে। কিন্তু এখানে পার্থক্য একটা, নীলিমার সন্তান আছে, তার নেই। ভাবনা শেষ হওয়ার আগে মনে পড়লো সেই রাতের কথা। রিশাদ যত জোর করেই তার সাথে ইন্টিমেট হয়েছিল, শরীর অসাড় হয়ে আসছে তার। এসব কি ভাবছে সে? নীলিমা যা করেছে তা অন্যায়, কিন্তু সে তো কোনো অন্যায় করেনি, বরং তার সাথে অন্যায় হয়েছে। সে কেন ভুগবে? এখনো সময় আছে, সে সুযোগ পেলেই ফিরে যাবে ইভানের কাছে। কেবিনের দিকে ফিরে তাকালো মেহুইশ। নীলিমা, মুরাদ কেউ নেই কেবিনে, তার মানে নির্জনকে নিয়ে তারা চলে গেছে। রিশাদ বসে আছে নিজের চেয়ারটায়, ডান হাতটা কোনোইতে ভর করে তার কপালে রাখা। তার ভেতরে এখন কি চলছে? সূর্য যখন ধরণী কালো করে অন্ধকারে লুকিয়ে পড়ার পায়তারা করছে, মেহুইশ তখন গাড়ির জানালা মাথা এলিয়ে ঝিমুচ্ছে। বিষণ্ণ মনে সামনে দৃষ্টি রেখে ড্রাইভিংয়ে মনোযোগ দেওয়া রিশাদের দু চোখে তখন এক সমুদ্র জল আর এক বুক শূন্যতা। বুকের ভেতরটা সম্পূর্ণ ফাঁকা, কোথাও এক টুকরো শান্তির ছিটে ফোটা নেই। কলিজাটি খালি করে নির্জনকে নিয়ে গেছে নীলিমা। মা মারা গেছে বহু বছর। ফুপু আর খালার এক অঘোষিত লড়াইয়ে দুজনের থেকে আলাদা রয়েছিল বহু বছর, তবুও কখনো এতটা হাহাকার এই বুকে ছিল না তার।
চোখের সামনে দিয়ে এক ঝাঁক পাখি উড়ে গেল নিজ গন্তব্যে, অথচ রিশাদেরই কোনো নির্দিষ্ট গন্তব্যের কথা মনে পড়ল না তার। কোথায় যাবে সে? কোথায় গেলে নির্জনকে এখনই কোলে তুলে নিতে পারবে? জবাব নেই এসবের। বাড়ির গেটে এসে মেহউইশকে ডেকে বাড়িতে পাঠিয়ে রিশাদ চলে গেল আবার গাড়ি নিয়ে। সে রাতে সে আর বাড়ি ফিরল না। পরের দিন বাড়ি ফিরে চুপচাপ খেয়ে ঘুম দিল। হোটেলে যাওয়ার কথা জিজ্ঞেস করলে সে ফুপুকে বলল কদিন সে ঘরেই থেকেই কাজ করবে, সে সুযোগও তার আছে। ফুপু বারবার মেহউইশকে বললেন সে যেন রিশাদের খাওয়ার খেয়ালটা রাখে। দিনভর কোনো কিছুরই প্রয়োজন বোধ করলো না রিশাদ, কিন্তু সন্ধ্যার হতেই তার বুক জ্বালাপোড়া করলো। নির্জনকে একটা পলক দেখার জন্য মরিয়া হয়ে উঠল, এমনকি বাধ্য হয়ে নীলিমাকে ভিডিও কল দিল। বিনিময়ে মুরাদ তাকে নির্জনকে দেখতে দেয়। তনির সাথে কিছু কথা শুনিয়ে ফোন রাখলো। সে রাতও কাটলো মেহউইশের চুপচাপ, কিন্তু রিশাদের কাটলো চাপা কষ্ট। লুকিয়ে লুকিয়ে সে বারান্দায় দাঁড়িয়ে চোখের জল ফেললো। বিছানায় তার চোখ পড়তে বুকের ভেতর ছ্যাদ করে কোথাও একটা কিছু লাগে। কি লাগে সে জানে না, শুধু জানে ছেলেটাকে যতটা সম্ভব দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা করা। রাত কাটলো এমনই করে দুজনের। সকালে রিশাদ আগের মতোই দৌড়ালো, ব্যায়াম করলো, আবার সময় মতো নাস্তা করে অফিসে গেল। মেহউইশ বিস্ময়ে অভিভূত হলো খুব। রাতে যে লোকটা এতটা কান্নায় ভেঙে পড়লো, সে কি করে সকালে উঠে একদম স্বাভাবিক? ফুপুর বেশ মন খারাপ, তিনি নির্জনকে মিস করছেন, আবার রিশাদের খুব কষ্ট পাওয়া নিয়েও কষ্ট পাচ্ছেন। দেখতে দেখতে কাটতে লাগলো দিন রিশাদের মেহউইশের খুব স্বাভাবিকভাবেই। প্রতিদিন ভোরে রিশাদ নিজে এক মগ কফি রাখে মেহউইশের মাথার কাছে। এরপর আর সারাদিনে দুজনে দেখা হয় না। রাতে ঘুমোবার সময়ও কেউ কারোর সাথে কথা বলে না, শুধু রিশাদ জানিয়ে আসে তার দেবার সময় মাঝে মধ্যে কথা বলে। সকালে কফি, বিকেলে চা আর রাতের খাবার। দম বন্ধ লাগে দুজনেরই, কিন্তু করার মতো কিছু নেই। প্রায় সপ্তাহখানেক পার হবার পর একদিন নীলিমা নিজ থেকে ফোন দিল রিশাদকে। সে সপ্তাহে নীলিমা বলল সে নির্জনকে নিয়ে আসছে চট্টগ্রামে। রিশাদ ভাগ্যবান বলেই হয়তো মুরাদ অন্যরকম। মুরাদের অবহেলা যদি না শুরু হতো, নীলিমা নিশ্চয়ই এত তাড়াতাড়ি নির্জনকে দিতে চাইতো না। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো যে এক সপ্তাহ নির্জন নীলিমার কাছে ছিল, সেই এক সপ্তাহ মেহউইশ ঠিকঠাক ঘুমাতে পারেনি। বিছানায় তার গা ঘেঁষে ঘুমানো, নির্জনের ছোট্ট হাত পায়ের নড়াচড়া কমতি খুব করে অনুভব করেছে সে। আর রাতভর ঘুমন্ত রিশাদের নিঃশ্বাসের ভারী শব্দ। একটা রাতও রিশাদ পুরোপুরি ঘুমায়নি, তা মেহউইশ খেয়াল করেছে। তার নিজেরও ঘুম হয়নি বলে। যেদিন নির্জনকে দিয়ে গেল নীলিমা, ঠিক সেদিনই চট্টগ্রামে আগমন ঘটল জেবুন্নেসা আর রাইমার। রাইমা রিশাদের বাড়িতে এলেও জেবুন্নেসা রয়ে গেছেন হোটেলে। সে বাড়িতে রেহনুমা মানে রিশাদের ফুপু আছে, সে বাড়িতে কখনো জেবুন্নেসা পা রাখবেন না, এমনটাই বলেছে রাইমাকে। বাধ্য হয়ে রাইমা একা এসেছে বাড়িতে। আতর মাখা ঘ্রাণের মতোই বাতাসে ভেসে আসছে ভুনো ঘ্রাণ। বুক ভরে নিঃশ্বাস নিল রাইমা। পাহাড়ে সে আজই প্রথম এসেছে। কক্সবাজারে বহুবার আসা হয়েছে, কিন্তু কখনো পাহাড়ে আসার সুযোগ পায়নি। আজই এসে নিজেদের বাড়ি পেয়ে ভীষণ রকম আনন্দিত সে। সেই সাথে 2 সপ্তাহ পর নির্জনকে কাছে পেয়েছে, আবার এই প্রথম তাদের একমাত্র ফুপিটিকেও দেখার সৌভাগ্য হলো। সব মিলিয়ে তার সময় চমৎকারভাবে গড়িয়ে যাচ্ছে। দিনের শেষ প্রহরে চলছে, তাই শীত শীত আবহাওয়া এখনই অনুভূত হচ্ছে খুব। মেহউইশ আজ রান্নাঘরে রেহনুমার সাথে আছে। রাইমাকে প্রথমবার দেখতে পেয়ে খুশিতে জড়িয়ে ধরে কেঁদে দিয়েছিল সে। কে বলবে এই মেয়েটি তাদের বংশে তার দ্বিতীয় কোনো মেয়ে। জীবিত থাকা 2 জেনারেশনের প্রথম মেয়ে রেহনুমা আর দ্বিতীয় রাইমা। কে জানে রিশাদের আবার সন্তান হলে মেয়েই হবে কিনা, তাহলে হয়তো রেহনুমা বংশের 3য় মেয়েও দেখবে। এখনকার বাজারে তেমন কিছুই পাওয়া যায় না পণ্য সামগ্রী, আর এই অবেলায় কাউকে দূরে পাঠানো মুশকিল। তাই রেহনুমা ওকাচুমকে পাঠিয়েই কাছে কোথাও থেকে পোলাও, চাল, দুধ আনিয়েছে, আর ঘরে থাকা ড্রাই ফ্রুটস সব মিলিয়ে পায়েস রাঁধবে বলে প্রস্তুতি নিচ্ছে। ততক্ষণে মেহউইশকে বলা হলো ফ্রিজ থেকে গরুর মাংস বের করতে। রিশাদ আজ বাড়িতেই আছে নির্জনকে আনার পর থেকে, তাই সে একটুও পরপর ঘর থেকে বাইরে এসে রাইমার সাথে কথা বলছে। রাইমা যেখানে বসেছিল সেখান থেকে রান্নাঘরটা দেখা যায় স্পষ্ট। 3 দিকে আধাখানা দেয়াল থাকায় রান্নাঘরে কে কি করছে সবটাই চোখে পড়ে করিডর কিংবা ঘরের দরজা থেকে। রিশাদ আর চোখে কয়েকবার সে তাকালো সেদিকে। মেহউইশ খুব মনোযোগে কিছু একটা বাছাবাছি করছে। ডান পাশের গালে পড়ে আছে একগাছি অবাধ্য চুল। কাজের ফাঁকে মেহউইশ হাত উঠিয়ে চুলগুলোকে কানের পিছে গুজে দিল। হঠাৎ তার মনে হলো একজন
অজোড়া দৃষ্টি তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আর তাই আচমকা চোখ তুলে সামনে তাকালো না। কেউ তাকিয়ে নেই। সামনে তো রাইমা, রিশাদ নির্জনকে নিয়ে কথা বলছে, তার দিকে তো কেউ তাকিয়ে নেই। নিজের ভ্রম ভেবে আবার কাজে মন দিল। আর ওদিকে রিশাদ আবারও সুযোগ পেয়ে তাকিয়ে দেখছে তাকে। আজকে কি একটু অন্যরকম লাগছে মেয়েটাকে? অন্যরকমই তো। এলোমেলো চুলগুলো খোপায় বাঁধা, ওড়নাটা আঁচলের মতো করে কোমরে গুজে রাখা, আর মুখের ভাবভঙ্গি এমন যেন এই রান্নাঘরের একমাত্র গৃহিণী সে নিজেই। আমার ফুপু যেন তার অধীনে কাজ করতে এসেছে, ভাবটা এমনই মেয়ের। মনে মনে নিজেকে যেন শুধালো রিশাদ। ঘোর অমানিশা, পেটে পূর্ণিমার শশী আজ এই পাহাড়ের গায়ে ছাইরঙা গোধূলিতে নেমে এসেছে। কুয়াশায় ঠেকে যাচ্ছে চারিধার, আর এই কুয়াশায় মন ভালো হয়ে যাচ্ছে রিশাদের। নীলিমা নামক কাঁটা আপাতত আগামী 15 দিনের জন্য মাথা থেকে সরিয়ে ফেলা হয়েছে। হাসি খুশি সময় কাটছে সবার। রেহনুমাও রান্নাঘর থেকে বাইরে এক নজর দেখে মেহুনিশকে বলে, মেহুইশ, ঘরে তো মুড়ি আছে, চানাচুর, টমেটো, কাঁচামরিচ সবই আছে। তুমি কি মুড়ি মেখে দিতে পারবে একটু? হাসি হাসি মুখ করে মেহুইশ বলল, ফুফু, সন্ধ্যা হয়ে গেছে প্রায়, তার চেয়ে বরং ভাজা পোড়া কিছু করে দিই। মেহুইশের কথাটা মনে ধরল রেহনুমার। পরক্ষণে মনে পড়ল রিশাদ পছন্দ করবে না তেলে ভাজা খাবার, তাই মুখটা মলিন করে বলল, রিশাদ এসব খেতে চাইবে না। মেহুইশ শুনেও পাত্তা দিল না কথাটাতে। রিশাদকে তার এখন আর ভয়ানক লাগছে না মোটেই। এই লোকটা ভয়ার্থ দানবীয় আচরণ শুধু ছেলের দিকটা ভেবেই করেছে, এছাড়া অন্যান্য বিষয়ে খুবই নিষ্পৃহ তা লক্ষ্য করেছে মেহুইশ। তাই ফুপুকে বলল, তাদেরকেই জিজ্ঞেস করি। মেহুইশ রান্নাঘর থেকে বেরিয়ে রাইমাকে উদ্দেশ্য করে বলল, রাইমা, তুমি কি পাকোড়া খেতে পছন্দ করো? রাইমা কিছু বলতে যাবে তার আগেই রিশাদ বলল, সাথে চা দিলে ভালো হতো। যা জানার তা জেনে গেছে মেহুইশ আর রান্নাঘরে থাকা রেহনুমাও। হাসি মুখে মেহুইশ ডাকলো, রেহনুমা। পাকোড়া বানাতে কি কি লাগে? শীতে বারান্দায় বসে হাত ঘষতে ঘষতে অপেক্ষা করছে রিশাদ। পাকোড়া প্রায় শেষ হয়ে গেছে, তাই রাইমা গেল চায়ের ট্রে আনতে। মেহুইশ ডুবো তেল থেকে পাকোড়া উঠিয়ে প্লেটে রাখতেই কানে এলো কেউ বাইর থেকে। রিশাদ রায়হান বলে ডাকছে। একটু পর উকাচুঙের গলাও শোনা গেল, সাথে আন্তমে এসেছে। আজ সে সকালে কাজ করে চলে গিয়েছিল, এখন কি জন্য এলো? তবে রিশাদের নাম ধরে ডাকাটা ব্যক্তিটি বাংলা বলেছে সুন্দর উচ্চারণে, লোকটা পাহাড়ি নয় তা কণ্ঠ শুনে বোঝা গেল। রিশাদ ডাক শুনে বাইরে দাঁড়াতেই আন্তুমের গলা শোনা গেল। এই সাহেবের বউ ছিল লগে। মেহুইশ, রেহনুমা, রাইমা তিনজনই এবার বেরিয়ে এলো বাইরে। এই সাহেবের বউ বলতে এখানে মেহুইশকেই বোঝানো হচ্ছে। বাইরে এসে সবাই চমকে গেল। আন্তুংয়ের সাথে দুজন পুলিশ এসেছে। পুলিশ দেখে ভয়ে জমে যাচ্ছে মেহুইশ। সে কি করলো যার জন্য পুলিশ আসবে? রিশাদ এগিয়ে গিয়ে বলল সে রিশাদ। কি চাই তাদের এখানে? বাংলাভাষী পুলিশটা বলল, গত সপ্তাহে এই এলাকায় একটা মাইক্রোবাস খাদে পড়ে মারাত্মক দুর্ঘটনা ঘটেছে, আর সেই মাইক্রোবাসের সাথে ধাক্কা লেগে দুজন মহিলা আহত হয়েছে। ঘটনাটা আবার দেখেছে এই এলাকার একজন বয়স্ক লোক। লোকটির মাধ্যমে আবার জানা গেল আহত হওয়া মহিলাদের সাথে একজন তিনি চেনেন। সেই একজন আন্তুং, আর তাই পুলিশ তাকে কিছু জিজ্ঞাসাবাদ করতেই সে জানালো বাকি দুজন কে কে। আসার পথে সে প্রতিবেশী মেয়েটির সাথেও কথা বলে এসেছে তারা। বাকি রইল মেহুইশ, তাই এখন এখানে আসা। পুলিশ দেখে মেহুইশের হাত পা ঠান্ডা হয়ে এসেছে। রিশাদ পুলিশের সাথে কথা বলে বুঝলো এটা সামান্য ইনকোয়ারি মাত্র। ভয়ের কিছু নেই, কিন্তু মেহুইশ কিছুতেই সামনে আসতে চাচ্ছে না। বাধ্য হয়ে রিশাদ করিডোরে উঠে তার বাহু ধরে টেনে আনলো পুলিশদের সামনে। আসার সময় ফিসফিস করে বলল, ওরা শুধু জানতে চাইবে সেদিন রাস্তায় কি হয়েছিল। এমন লুকিয়ে থাকতে চাইলে ধরে নেবে গাড়িটা তুমিই খাদে ফেলেছো। শুকনো ঢোক গেলে মেহুইশ একবার রিশাদের দিকে তাকিয়ে শান্ত হয়ে দাঁড়ালো সবার সামনে। মনে মনে বলছে, আমি তো এই লোকের বউ, আমাকে কি পুলিশ নিতে পারবে? ভয় ডর সব নিমেষে পালিয়ে গেল যখন দেখলো রিশাদ ঠিক তার পাশাপাশি দাঁড়িয়ে কঠিন স্বরে পুলিশদের বলল, কি জানতে চান বলুন। রাতের খাবারের পর রাইমা অনেকক্ষণ চেষ্টা করলো মাকে ফোন করার, কিন্তু এখানে নেটওয়ার্ক পাওয়া মুশকিল। কল ঢুকতেই আবার কেটে যায়। পর অনেকবার ট্রাই করে না পেয়ে মেসেজ সেন্ড করলো। নেট পেলেই মেসেজ পৌঁছে যাবে, সে আজ এখানেই থাকছে। আনন্দে আটখানা রাইমা রেহনুমা দুজনেই। রাতভর আজ গল্প করে কাটাবে বলে ঠিক করেছে দুজনেই। আর তা শুনেই মেহুইশ বলল, আমি কি যুক্ত হতে পারি আপনাদের গল্পে? রাইমা বলতেই যাচ্ছিল যাবে যুক্ত হওয়া, কিন্তু রেহনুমা তার আগেই বলল, না,
আমাদের পারিবারিক অনেক পুরনো কথা আছে বলার, শোনার। মেহুইশের মন খারাপ হলো কথাটা শুনে, ফ্যাকাশে মুখ করে একটুখানি হেসে বলল। ও আচ্ছা। মেহুইশ চলে গেলে রেহনুমা উঠে নিজের দরজা লাগাতে লাগাতে বলল, মেহুইশ আর রিশাদের মধ্যে কিছু ঠিক নেই, আমার মনে হয় এমনটা। তাদের একসাথে থাকার বেশি জরুরি। যত বেশি সময় তারা পাশাপাশি থাকবে ততটাই ভেতরকার রাগ, ক্ষোভ মেহুইশের মন থেকে দূর হবে। ভালোবাসা, ভালো লাগা না থাকলেও একটা অভ্যাস তৈরি হোক দুজনের ভিতরে, তাতেও জীবনে একসাথে কাটিয়ে দেওয়া সহজ হবে। রাইমা চুপচাপ শুনলো ফুপির কথা। ফুপে কি জানে মেহুইশের সাথে দাদা ভাইয়ের বিয়েটা কেমন করে হয়েছে? রাইমার ভাবনার কথা বাস্তব করে দিয়ে রেহনুমাই বলল, আমার রিশাদ নিজেই বলেছে সব। কারোর অসত্যকে নিজের শক্তি করা কখনোই সঠিক কাজ নয়। রিশাদ যা করেছে তা অন্যায়, খুব বড় অপরাধ। কিন্তু সেই অপরাধ মাপ হয়ে যদি অপরাধী নিজেই অপরাধ বুঝতে পারে, তার প্রায়শ্চিত্ত করে। আর রিশাদ তো চাইছে নিজের ভুল শুধরে জীবনটাকে মেহুইশ আর নির্জনকে নিয়ে গুছিয়ে নিতে। কিন্তু এ পথে আবার রিশাদ ভাই আর নীলিমায় সব কষ্ট করে উঠে পড়ে লেগেছে। রাইমা চুপচাপ কথা শুনছে আর গভীর মনোযোগে ফুপিকে দেখছে। এই মহিলাটি তাদের রক্ত, চেহারা, নাক, মুখ, এমনকি গায়ের রংটাও একই রকম তাদের পরিবারের সবার। শুধু তার মা আর ভাবির অন্যরকম, কারণ তারা অন্য বাড়ির। নির্জন ঘুমাচ্ছে না আজ এখনো। এমনিতেই সে মাঝরাতে উঠে কান্না করে খিদে পেলে, আজ এখনো ঘুমাচ্ছে না বলে বিরক্ত হলো রিশাদ। এইটুকুনি বাচ্চা এখনই কেন এত রাত জাগবে? মেহুইশ মন খারাপ করে ঘরে ফিরে দেখলো রিশাদ ছেলেকে একবার কাঁধে ধরছে তো একবার পায়ে বালিশ রেখে তাতে রাখছে। মেহুইশকে ঘরে আসতে দেখে রিশাদের মুখে হাসি ফুটে উঠল। সে আর পারছে না, তাই ভাবছিল মেহুইশকে বলবে একটু যেন নির্জনকে কোলে নেয়, কিন্তু তার মুখের বিবর্ণতা চোখে পড়ায় আর কিছু বলল না। নিজেই বিছানা ছেড়ে নির্জনকে কাঁধে ফেলে ঘরময় পায়চারি করতে লাগলো। মেহুইশ অন্যমনস্ক হয়ে বিছানা গুছিয়ে চুপচাপ রিশাদের সামনে গিয়ে দাঁড়ালো। রিশাদ তার দিকে ভালো করে তাকানোর আগে সে নির্জনকে টেনে নিল রিশাদের কোল থেকে। কি হলো কে জানে, সে নির্জনকে পায়ের উপর বালিশ রেখে শুয়ে পা নাড়াতে লাগলো। 5-10 করে ঠিক 15 মিনিট পরে দেখলো নির্জন ঘুমিয়ে পড়েছে। রিশাদ ঘরে থাকা একটা চেয়ারে পা তুলে বসেছিল। নির্জনের ঘুমিয়ে পড়া দেখে সেও ঘুমাতে বিছানায় এলো। একই, মেহুইশ নিজেও শুয়ে ঘুমিয়ে পড়েছে নির্জনের পাশে। রিশাদ কম্বলটা ভালো করে ছড়িয়ে দিল মেহুইশের আর নির্জনের উপর, নিজেও শুয়ে পড়ল পাশে। ঘুমন্ত মেহুইশের মধ্যরাতে ঘুম ভেঙে গেল কোমরে শীতল স্পর্শ পেয়ে। শিউরে উঠল গা। মেহুইশের চোখ দুটো ভয়ার্ত চাহনি নিয়ে তাকালো সামনে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।